আপনি আবার এখানে এসেছেন? আপনাকে বললাম এখানে না আসতে, তাহলে বারবার এখানে আসেন কেন? আমার তো রোগ আছে, তাই চিকিৎসা করাতে এসেছি। আপনার কি রোগ বলুন, আমি চিকিৎসা করছি। রোগ তো এভাবে খুঁজে পাবে না জান, রোগ তো আমার ভিতরে। এই আপনি কি যাবেন? আমার আরো অনেক রুগী আছে। কি করে যাব? আমি তো তোমার মায়ায় পড়ে গেছি, তোমাকে ছাড়া ভালো লাগে না। দেখুন, এখানে সিনক্রিয়েট করবেন না, এটা আমার কর্মসংস্থান। এখানে ঝামেলা করলে আমার ইজ্জত যাবে। হয়েছে ডক্টরের বাচ্চা, আমি চলে যাচ্ছি। কাল কিন্তু আবার আসবো, আর তোমায় একদম বিয়ে করে নিয়ে যাব। রাজ বড় বড় করে তাকায় নিশার দিকে। নিশা একটা ফ্লাইং কিস দিয়ে চলে যায়। এবার পরিচয়টা দেওয়া যাক। রাজ চৌধুরী সার্জারি স্পেশালিস্ট ডক্টর, বাবা মায়ের একমাত্র ছেলে। আর নিশা চৌধুরী এই শহরের সবচেয়ে ভয়ঙ্কর খুনিদের একজন। সে বাবা মায়ের বড় মেয়ে, পরিবারে তার কেউ বেঁচে নেই। সে একা, বড্ড একা। সে রাজের সাথে নিশার পরিচয় হয় আচমকা। নিশার হাতে গুলি লাগার ফলে এখানে এসেছিল চিকিৎসা করানোর জন্য। তখন হঠাৎ রাজকে দেখে পছন্দ হয়ে যায়, আর নিশা একবার যা পছন্দ করেই তা নিজের করে নিয়ে যায়। তাই রাজের কপালে হয়তো দুঃখ আছে। রাজ রোগী দেখছিল প্রতিদিন, একবার না একবার মেয়েটা আসে দেখতে। অসম্ভব সুন্দরী হলেও ওই যে মাফিয়া, এরপর রাজের থেকে 2 বছরের সিনিয়র। রাজ তখন বলে, যাক বাবা, বাঁচা গেল। মেয়েটার কারণে কোনো কাজ ঠিক মতো করতে পারি না, কেন যে প্রতিদিন আসে। রাজেশও ভাবছিল ওদিকে নিশা নিজের বাসায় যায়। এত বড় একটা বাসাতে সে একা একা থাকে, কেউ তার সঙ্গী নেই। তার জীবনে যে ভয়ঙ্কর অতীত আছে সেগুলো তাকে ধ্বংস করে দিয়েছে। এই পথে আসার পিছনে তার অনেক ত্যাগ আছে, সেগুলো না হয় আরেক সময় বলবো। এখন নিশার অ্যাসিস্ট্যান্ট রাফি দৌড়ে আসি নিশার কাছে। ম্যাম, গুরুত্বপূর্ণ খবর আছে। কি খবর রাফি, তাড়াতাড়ি বল। সাকিবের বিষয়। কথাটা বলতে এই নিশার মুখ কালো হয়ে গেল। ভয়ঙ্কর রাগী চেহারা নিয়ে বলল, ওই কুত্তার বাচ্চাটার সম্পর্কে কি জেনেছিস বল আমাকে, আজ ওকে শেষ করে দেব। ম্যাম, রাফি কিছু অস্ত্র বিদেশ থেকে আনছে, পাচার করে আজ রাতে সেগুলো আসবে। তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমার সব লোকজন নিয়ে যা, ওদের যত লোক যাবে তাদের সকলের মাথা আমার চাই। ওদের খুন করে মাথাগুলো নিয়ে আসবি। আপনি কোনো চিন্তা করবেন না ম্যাম, ওর ব্যবস্থা করে দেবো। আমি সব লোক নিয়ে যাচ্ছি। এখানে কথা না বলে তাড়াতাড়ি যা, আমার কিন্তু যে করেই হোক মাথা চাই। রাফি চলে গেল। নিশা তখন ভয়ঙ্কর একটা হাসি দিল। সাকিব, তোর অনেক বার বেড়েছে, আজ দেখবো তুই কিভাবে অস্ত্র নিয়ে এদেশে ঢুকতে পারিস। নিশা বাড়ির ছাদে চলে গেল। অন্ধকার রাত, মানুষ পূর্ণিমা রাতে আকাশের দিকে তাকিয়ে থাকে, কিন্তু নিশা ঠিক উল্টো। সে অন্ধকার রাতে আকাশের দিকে তাকিয়ে থাকে, কারণ তার জীবন যে বড্ড অন্ধকার। নিশা আকাশের দিকে তাকিয়ে বলছে, রাজ, তুমি কি জানো, বিষণ্ণতায় অস্থির হয়ে আছে হৃদয়, নীরবতার আঘাতে যেন আরো রক্তাক্ত। অন্ধকারে ঢিল ছোড়ার মতোই খুঁজে ফিরি নিজেকে। আজকাল পুরনো সুরটাও ভালো লাগে না। জীবনের নাটকের অভিনয়ে মিথ্যে অভিনেতার মতোই অভিনয় করে যাচ্ছি। পাওয়া না পাওয়ার হিসেব মেলাতে বড়ই অস্থির লাগে। তাই বুক ভরা দৃষ্টি দিয়ে চেয়ে আছি আকাশ পানে। ওগো তুমি এসো, আজ যে ভালোবাসার বসন্ত। আবারও গান ধরবো তোমায় নিয়ে। কেমন করে হায় ভুলবো তোমাকে বন্ধু, তোমায় আমি ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। কিন্তু কিন্তু তুমি তো আমাকে ঘৃণা করো। আমি তো খুনি, মানুষ খুন করি। তোমাকে হয়তো পাবো না কোনোদিন। জীবনে অনেক কিছু চাওয়ার থাকে, অনেক কিছু পাওয়ার থাকে, বাট সব কিছু পাওয়া যায় না। আর যা কিছু পাওয়া যায় তার মাঝে না পাওয়ার কষ্টটাকে আড়াল করে নিতে হয়। এই বাস্তবতাকে মেনে নিয়ে আজও বেঁচে আছি হাজারো কষ্টের ভিড়ে। কিন্তু কিন্তু তোমাকে আমি ছাড়তে পারবো না ডক্টর। আমি যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। ওদিকে রাজ হাসপাতাল থেকে বাড়ি ফিরে তার মায়ের কোলে শুয়ে আছে। তার বাবা মারা যাওয়ার পর থেকে মা অনেক কষ্ট করে লেখাপড়া করেছেন। আজকের এই অবস্থানে আসার পেছনে একমাত্র কৃতিত্ব তার মায়ের। রাজ তার মাকে সবকিছু শেয়ার করে। তখন তার মাকে বলল, মা, এই কয়দিন থেকে অনেক ঝামেলায় আছে। কি ঝামেলা বাবা, বলতো দেখি। মা, তোমাকে বলেছিলাম না একটা মেয়ে, ওই মেয়েটা প্রতিদিন আমার ওখানে আসে। কিন্তু মেয়েটা কি চাই বলতো? সে নাকি আমাকে ছাড়া বাঁচবে না,
আমাকে বিয়ে করতে চায়। তাহলে তো খুব বড় সমস্যা। মেয়েটা এখন কি করতে চায়? কিছুই হবে না, আমি মেয়েটাকে না করে দিয়েছি। মেয়েটা একটা ভয়ঙ্কর খুনি। তুই ওর থেকে দূরে থাকবি বাবা, এসব মেয়েদের বিশ্বাস নাই। আচ্ছা ঠিক আছে। রাজকে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। ওদিকে নিশা এখনো ছাদে হাঁটছে। কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো, তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়ে অনেক কঠিন মনে হবে। ঠিক তেমনই নিশা প্রতি মুহূর্তে রাজকে স্বপ্নে দেখে। ছেলেটাকে প্রচন্ড ভালোবেসে ফেলেছে, কিন্তু সে তো তাকে বিয়ে করবে না। নিশা কান্না করছে, এই যে গুপ্ত কান্না। প্রার্থনা করি যারা যাকে ভালোবাসে থাকি যেন পায়, কেননা অসমর্থ ভালোবাসার সত্যি খুব কাঁদায়। নিশা তখন একটা রুমে যায়, প্রিয় বোনটার ছবি নিয়ে হাত বুলাতে থাকে আর কান্না করতে থাকে। সত্যি বলতে বাইরে নিজেকে যতই কঠোর প্রমাণের চেষ্টা করুক না কেন, ভিতরে সেও তো একটা মেয়ে। ধৈর্য আর কত ধরবে। নিশা দিশার ছবি হাতে নিয়ে হাত বুলাতে বুলাতে বলে, আমার লক্ষ্মী বোন, কোনো চিন্তা করিস না, তোর খুনের প্রতিশোধ আমি নেবই। যে তোকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে তাকে আমি শেষ করে দেব। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। নিশা তার বাবা মায়ের ছবি নিয়ে বসে থাকে। তাদের ছবি দেখে নিজের মাথার একটা অপরাধবোধ কাজ করতে শুরু করলো। নিশা তখন বলল, মা, বাবা, আমি তোমাদের দেওয়া কথা রাখতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তোমরা দিশাকে আমার হাতে তুলে দিয়েছিলে, কিন্তু আমি ব্যর্থ। আমি যে অসহায়, নিঃস্ব, কষ্ট যে আমার জীবন সাথী, দুঃখ আমার আলপনা। এই কষ্টে আমি নিত্যদিন কাঁদি, হৃদয়ে ভরা যন্ত্রণা নিয়ে। দুঃখ যে আমার প্রথম দুঃখ, আমার আমার শেষ বন্ধু। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে রাজ ঘুম থেকে উঠে আর মায়ের সাথে ব্রেকফাস্ট করতে বসে। তখন তার মা বলে, রাজ, এবার বিয়েটা করে নাও, দিন তো কম হলো না। আর বিয়ে করে নিলে ওই মেয়ে তোমাকে কিছুই করতে পারবে না। আরে মা, কি বলো? এখন কি একটা মেয়ের ভয়ে আমি পালিয়ে বেড়াবো? আমি তো একা এসব সামলাতে পারছি না, বিয়েটা করে নে বাবা। এসব নিয়ে পরে কথা হবে, এখন যাই, আমার লেট হয়ে যাচ্ছে। রাজ, শুনে যা। কিন্তু রাজ জানে এখানে দাঁড়ালেই বিয়ে নামক বিপদ আসতে পারে, তাই যত তাড়াতাড়ি সম্ভব পালানো প্রয়োজন। রাজ হাসপাতালে গিয়ে দেখে তার কেবিনে নিশা বসা। রাজ রেগে যায়। এই আপনি আমার কেবিনে কেন? কতবার বলেছি এরকম করা বাদ দিন। রাগের কারণে রাজের মুখ লাল হয়ে গেছে। নিশা তখন অবাক হয়ে তাকিয়ে আছে ধবধবে সাদা মুখে হালকা লাল বর্ণ, সাথে সেই মায়াবী নীল চোখ, পুরাই রূপকথার রাজকুমারের মতো। নিশা তাকিয়ে আছে। রাজ আরো রেগে যায়। এই মেয়ে, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না নাকি? রেগে গেলে তো আমার ডক্টরকে অনেক সুন্দর লাগে, ইচ্ছে করে। না থাক, বলবো না, একদম বিয়ের পর করে দেখাবো। ফাজলামি করেন? এটা কি ফাজলামি করার জায়গা? যখন ইচ্ছে আসবেন, যা মন চায় তাই বলবেন। ফাজলামো করবো কেন জান? আমি তো তোমার সাথে দেখা করতে আসি। তুমি যে আমার রূপকথার গল্পের রাজকুমার। আমি কিন্তু এখানে ঝামেলা করতে পারি এখন, তাই এখান থেকে চলে যান। কি ঝামেলা করবে শুনে দেখি? তুমি কি ঝামেলা করতে পারো? আমিও দেখতে চাই আমার ডক্টর কিরকম ঝামেলা করতে পারে। রাজ মেয়েটার কথা আর সহ্য করতে পারলো না। রাজ নিশার দিকে এগিয়ে যাচ্ছে, নিশা ক্রমাগত পিছিয়ে যাচ্ছে। তখন নিশা মনে মনে বলল, আল্লাহ গো, এই পিচ্চির আবার কি হলো? এরকম করছে কেন? শয়তানি করার প্ল্যান আছে নাকি? রাজ এগোতে এগোতে একদম নিশার কাছে চলে গেল। নিশাকে দেয়ালের সাথে চেপে ধরলেও নিশা যতই শক্তিশালী হোক, এই জায়গায় তো সে অসহায়। ভালোবাসার সামনে আসলে হয়তো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষটাও সবচেয়ে দুর্বল হয়ে যায়। নিশা তখন হামতামতা করে বলল, ডক্টর কি করছো? আমাকে ছেড়ে দাও। কেন বললেন ঝামেলা করতে? এখন ঝামেলা করছি? নিশা ভয় পেয়ে মনে মনে বলে, শালা লুচু একটা, কিরকম ভদ্রতা দেখাতো, এখন থেকে তলে তলে এত দূর। কি হলো, ঝামেলা করবেন? কিসের ঝামেলা? আমি কোনো ঝামেলা করতে চাই না। রাজ নিশার দিকে নিজের মুখ এগোতেই লাগলো। নিশা রাজের গরম নিঃশ্বাস অনুভব করতে পারছে। নিশা চোখ বন্ধ করে নিয়েছে। রাজ এটা দেখে মনে মনে ভাবে, দেখতে তো পরি থেকে কম কিছু নয়, কিন্তু এরকম গুন্ডামি না করলে তো আমার বউ বানিয়ে নিতাম। কেন করো এরকম? নিশা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, ভাবছে রাস্তাকে কিস করবে, কিন্তু না। নিশা চোখ করে দেখে রাস্তার দিকে অবলোক দৃষ্টিতে তাকিয়ে আছে।
নিশা এটা দেখে নিজেও তাকিয়ে থাকে। রাজের চোখগুলো বড্ড মায়াবী। এরকম চোখ খুব কম মানুষের হয়, হালকা নীল। নিশা এই চোখের মায়ায় পড়েছিল। নিশা হালকা মজা করার চেষ্টা করলো, তাই রাজের গালে একটা কিস করলো। এই আপনার সাহস কি করে হয় আমাকে কিস করার? অন্য কেউ হলে হয়তো নিশা এতক্ষণে শেষ করে দিত, কিন্তু এই যে তার মনের মানুষ, রাজকে সে কিছুই করতে পারবে না। তখন নিশা রাজকে কিছু বলতে যাবে, তখন এই ফোনটা বেঁচে ওঠে। এই ফোনটাও না রোমান্টিক মোমেন্টে বেজে ওঠে। হাতে নিয়ে দেখে রাফির কল। নিশা তাড়াতাড়ি করে কল ধরে তখন রাফি বলে, ম্যাম, আমাদের প্ল্যান সাকসেসফুলি সম্পূর্ণ হয়েছে, বাট সাকিব এখানে আসেনি। ওর সব লোকজনকে আমরা নিয়ে বেঁধে রাখছি। আপনি কি আসবেন? তুমি সবকিছু রেডি করো, আমি 20 মিনিটের মধ্যে পৌঁছাচ্ছি। ম্যাম, ওদেরকে কি খুন করে দেবো? খবরদার তুমি কিছু করবে না, আমি আসার পর সব হবে। ওকে ম্যাম, আমি ওয়েট করছি, আপনি আসুন। নিশা ফোন রেখে রাজের দিকে তাকায়। রাজ নিশার দিকে তাকিয়ে আছে। নিশা তখন বলে, এভাবে তাকিয়ে থেকো না ডক্টর, আমি তো পাগল হয়ে যাব। এখন আমার একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে, না হলে আমার ডক্টরের রাগ না ভাঙিয়ে আমি যেতাম না। আপনার কাজ বলতে তো ওই মানুষ খুন করা। আমি প্রতিনিয়ত লড়াই করি মানুষকে বাঁচানোর জন্য। জীবনে শান্তিতে ঘুমাতে পারি না, চোখ বন্ধ করলেই প্রিয়জন হারানো মানুষগুলোর কান্না দেখি। আপনি কিভাবে এই কাজ করবেন? ডক্টর প্লিজ আমাকে ভুল বুঝো না, আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলবো। এখন যাই প্লিজ। বলি নিশা রাজের থেকে বিদায় নিয়ে গেল। রাজ তখন সেখানে দাঁড়িয়ে আফসোস করতে থাকে। রাজও মাঝে মাঝে নিশাকে নিয়ে ভাবে, কিন্তু সেটা প্রকাশ করে না। এক এক সময় মেয়েটাকে অনেক মায়াবী মনে হয়, আরেক সময় অনেক ভয়ঙ্কর মনে করে। সে কি ভুল করছে নাকি ঠিক করছে? রাজ এসব না ভেবেই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। ওদিকে নিশা পৌঁছে যায় নিজের গন্তব্যস্থলে। অনেক ছেলেকে বেঁধে রাখা। নিশা যেতেই সবাই উঠে দাঁড়িয়ে সালাম জানালো। নিশা নিজের বন্দুকটা বের করে একটা চেয়ারে বসলো। সামনে 24 জন ছেলেকে বেঁধে রাখা। তখন রাফি বলল, ম্যাম, এই যে সামনে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এটাই সাকিবের সবচেয়ে বিশ্বস্ত কর্মচারী রিয়াদ। এর একটা ব্যবস্থা করতে হবে। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি কথা দিচ্ছি আর কোনোদিন সাকিবের সাথে কাজ করব না। শুনেছিস রাফি, বাঘ নাকি মাংস খাবে না। তোর আজ এমন অবস্থা করব যে তোর বস তোর অবস্থা দেখে কাঁপতে শুরু করবে। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন এই কাজ করব না। নিশা তখন ভয়ঙ্কর ভাবে হেসে ওঠে। নিজের হাতে থাকা বন্দুকটা নিয়ে রিয়াদের মাথায় একটা গুলি করে। রিয়াদ মাটিতে লুটিয়ে পড়ল। নিশা তখন রাফিকে বলল, রাফি, ওকে আমি আর আমার সামনে দেখতে চাই না। এখান থেকে ওকে নিয়ে গিয়ে টুকরো টুকরো করে ওর শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ কোনো হাসপাতালে দিয়ে দিবি, আর ওর মাথাটা গিফট পাঠিয়ে দে। বুঝতে পারছিস সবকিছু? আমি সব বুঝতে পারছি ম্যাম, আপনি কোনো চিন্তা করবেন না, সময়ের আগে পৌঁছে যাবে। নিশা তখন হিংস্রভাবে হেসে বলে, সাকিব, তোর জন্য বিশাল বড় একটা গিফট অপেক্ষা করছে। এই গিফট দেখলে তুই খুশি হবি নাকি কাঁদবি জানি না, তবে একে একে অনেক গিফট যাবে তোর কাছে। ম্যাম, বাকিগুলোর কি ব্যবস্থা করব? মাঝে মাঝে তোমার কাজ দেখে আশ্চর্য হয়ে যায় রাফি। তুমি কি জানো না এদের কি করতে হবে? ওদের আমি মারবো না, সবগুলো এখন থেকে আমার হয়ে কাজ করবে। সাকিব যত টাকা দিত তার দ্বিগুণ টাকা আমি দেব। লোকগুলো নিশার কথা শুনে অবাক হয়ে যায়। নিশা তখন বলে, তোমরা কোনো চিন্তা করো না, আমি অতটাও পাষাণ নই যে তোমাদের এতজনকে মেরে ফেলবো। আমার কাজ সব সত্যর জন্য। আমি সঠিক পথে চললে কারো কোনো ক্ষতি করি না, কিন্তু যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে আমি তাকে শেষ করে দিই, একদম শেষ। তাই খুব সাবধান। সবাই নিশার কথা শুনে ভয়ের সাথে সাথে আত্মবিশ্বাসও ফিরে পায়। ওদিকে রাফি পাঠিয়ে দিছে রিয়াদের মাথাটা সাকিবের আস্তানায়। সাকিব তখন মনে সুখে নিজের অস্ত্রের জন্য অপেক্ষা করছিল। তখন গিফটটা হাতে পেয়ে খুলে একটা পেজ, তাতে লেখা, কিরে, গিফট খুলবি? খুলে দেখ তোর জন্য কত বড় সারপ্রাইজ আছে। তুই কি ভাবছিস এত সহজে সবকিছু নিয়ে বাংলাদেশে ঢুকে যাবি? পাগল একটা। তোর মতো কত সাকিবকে রাস্তার ধুলোর সাথে মিশিয়ে দিয়েছি সেটা তো তুই জানিস না, তাই এরকম করছিস। প্রস্তুত হ নিজের মৃত্যুর জন্য, দিন গুনতে থাক, আর্তনাদ করার সময় পাবি না। সাকিব এটা দেখে অনেক ভয় পেয়ে যায়।
তারপর আস্তে আস্তে বক্সের ভিতরে হাত ঢুকায়, বের করে দেখে রিয়াদের মাথা। সাকিব তখন চিৎকার দিয়ে বলে, নিশা, তুই অনেক বড় হয়ে গেছিস, এখন তোকে শেষ করে দেব। অনেক সহ্য করেছি তোকে, তোর সময় শেষ হয়ে আছে। আর কয়েক কোটি টাকার অস্ত্র তুই শেষ করে দিয়েছিস, তোকে আমি শেষ করে দিব। সাকিব কি করবে কিছুই বুঝতে পারছিল না। তার মনে কিছুটা ভয় ঢুকে গিয়েছিল। তার সবচেয়ে বিশ্বস্ত লোকের মৃত্যু, সাথে এত টাকার অস্ত্র, সব মিলিয়ে সে বিশাল একটা সমস্যায় পড়ে গেছে। নিশা তখন রুমে বসে মনে মনে হাসছে। এরপর রাতের আধারে একটু ঘুরতে বের হয়। ওদিকে রাজ বাসায় ফেরার জন্য বের হয়। তখন তার এক ফ্রেন্ড ডক্টর রিয়ার সাথে দেখে। রিয়া রাজকে দেখে বলে, কি ব্যাপার রাজ, তোমার তো কোনো খবরই নেই। কোথায় দিয়ে আসো আবার চলে যাও? আসলে অনেক ব্যস্ততায় দিন কাটছে, তাই আর দেখা হয়নি। তা অবশ্য ঠিক, তুমি দেশের সবচেয়ে নামি দামি সার্জারি স্পেশালিস্ট ডক্টর, তোমার সময় হবে কি করে? এসব বলে লজ্জা দিও না প্লিজ। আচ্ছা, একসাথে যখন যাচ্ছি কফি খেয়ে তো যেতেই পারি নাকি? হ্যাঁ, খাওয়া যেতেই পারে। চলো একটা কফি শপে গিয়ে বসি। রাজ আর রিয়া গিয়ে একটা কফি শপে বসে। রিয়া মনে মনে রাজকে পছন্দ করে। তখন রিয়া বলল, তা মিস্টার, বিয়ের কি খবর, কবে করছেন সেটা? রাজ তখন মনে মনে বলে, যে একটা মেয়ের পাল্লায় পড়েছি, আল্লাহ জানে কোন দিন মালা গলায় ঝুলাবো। এর আগেই হয়তো আমি ঝুলে যাব। কি হলো রাজ, কোথায় গেলে? না, আসলে এখনো এসব নিয়ে ভাবিনি, হলে জানাবো। হ্যাঁ তা ঠিক, তোমার এখনো কেরিয়ার পড়ে আছে। এত কম বয়সে তোমার এত কিছু মাথায় ধরে কি করে? এত কম বয়স কোথায়, আমি অতটাও পিচ্ছি নই। 21-এ পা দিয়েছি এবার। মানুষ ডক্টর হতে হতে 30-35 বছর পেরিয়ে যায়, আর তুমি 21 বছরে? সত্যি তুমি জিনিয়াস। এটা আল্লাহর ইচ্ছা, তিনি হয়তো আমাকে একটু মেধা দিয়েছেন, সাথে আমিও পরিশ্রম করেছি, তাই আজ এখানে। নিশা বাইরে হাঁটছিল, ঠান্ডা বেশ লাগছিল। তখন ভাবলো এক কাপ কফি খেয়ে আসি, তাই কফি শপে ঢুকলো নিশা। গিয়ে কফি অর্ডার করে টেবিলে বসলো। ওদিকে রাজ আর রিয়া মুখোমুখি গল্প করছিল। তখন রিয়া বলল, আচ্ছা রাজ, এই দেখো আমার আব্বু আম্মু উঠে পড়ে লেগেছে এই ছেলের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য। আমি কি করব? বলি রিয়া রাজের দিকে ফোন এগিয়ে দেয়। রাজ ফোন হাতে নিয়ে। রাজ তখন ছবি দেখছিল। এটা হঠাৎ করে নিশার নজরে আসে, আর মাথাতেও এমনিতেই আজ গরম, আরো গরম হয়ে গেল। নিশা সেখান থেকে উঠে রাজের কাছে যাচ্ছিল। তখন রাজ রিয়াকে বলে, ছেলে তো মাশাআল্লাহ অনেক সুন্দর, তবে তোমার ইচ্ছে, যদি তোমার ভালো লাগে তাহলে বিয়ে করে নাও। আমিও মনে মনে তাই ভাবছি। অনেক তো হাঁটলাম, কিন্তু এখন নিজের লাইফ নিয়ে ভাবা দরকার। আর কতদিন কারোর পিছে হাঁটবো? ওরে বাবা, তুমি আবার কার পিছে হাঁটলে? একটা দিনেও তো জানালে না। তুমি জানার চেষ্টা করলে অবশ্যই জানাতাম, কিন্তু তুমি ট্রাই করোনি, তাই জানানো হয়নি। তবে ভালোবাসাটা তার প্রতি থেকে যাবে। কে সেই মানুষ? আরে বলদ, সেই মানুষটা তুমি। কথাটা কেউ বাইরে থেকে বলল, কিন্তু এখানে কে কথা বলল? তখনও রাজ তার কাঁধে কারো স্পর্শ লক্ষ্য করলো। চোখ মেলে তাকাতেই গলার সব রস শুকিয়ে গেল, দম বন্ধ হয়ে আসছিল। রিয়া তখন অবাক হয়ে তাকিয়ে আছে। রাজ আমতা আমতা করে বলল, আপনি এখানে কিভাবে? নিশা তো রেগে বোম হয়ে আছে। রাজের এমন ইনোসেন্ট মার্কা কথা শুনে আরো রেগে যায়। তখন, ডাক্তারের বাচ্চা, তোকে আজ আমি শেষ করে দেব। তুই কি করে ভাবলি তুই আমাকে ছেড়ে অন্য একটা মেয়েকে নিয়ে ডেটিংয়ে চলে এসেছিস, আর আমি তোকে ছেড়ে দেব? আজকে যদি আমি না আসতাম তাহলে তো দেখতেই পেতাম না তুই এতটা খারাপ। দেখুন, না জেনে কিছুই বলবেন না, আমি কিছুই করিনি। আপনি এরকম করে কথা বলছেন কেন আমার সাথে? তুই এখান থেকে চল, আজকে তোকে আমি নিয়ে ডিরেক্ট তোর বাসায় যাব, এরপর তোকে বিয়ে করব। আজকে তোকে আমি বিয়ে করব। আমাকে ছেড়ে দিন বলছি, না হলে কিন্তু এখানে খারাপ হয়ে যাবে। আপনি এখানে সিনকেট করবেন না, পাবলিক প্লেসে এরকম করা ঠিক নয়। নিশা তখন কোনো কথা না শুনে রাজকে টানতে টানতে রাজের বাসায় নিয়ে যায়। ওদিকে রিয়া বাচ্চাদের মতো করে তাকিয়ে আছে, সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। রাজের মা তখন এভাবে রাজকে নিয়ে আসতে দেখে বলে, কি ব্যাপার মেয়ে, তুমি আমার ছেলেকে এভাবে টানছো কেন? কি হয়েছে? আর তুমি কে? তোমাকে তো ঠিক চিনলাম না। শাশুড়ি আম্মু, আমি আপনার ছেলের বউ। আপনার ছেলে অনেক লুচ্চা হয়ে গেছে, রাস্তাঘাটে মেয়েদের নিয়ে ঘোরাফেরা করে।
তাকে অনেক না করেছি যে মেয়েদের সাথে ঘুরবি না, কিন্তু সে যখন মেয়েদের সাথে মিশে গেছে তখন তাকে আমি বিয়ে করব। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমার ছেলেকে বিয়ে করবে মানে? আমি তোমাকে চিনি না, জানি না, তুমি আমাকে শাশুড়ি আম্মু বলছো কেন? তুমি আমার ছেলের বউ হওয়ার কোনো যোগ্য না। দেখুন শাশুড়ি আম্মু, ঠিক মতো কথা বলুন। আমি রেগে গেলে যে কোনো কাজ করে দিতে পারি, তাই সেজন্য বলছি আমার কথা ঠিকভাবে মেনে নিন। আপনার ছেলেকে আমি বিয়ে করব। কিন্তু আমি আমার ছেলেকে তোমার হাতে দিব না। তুমি আমার ছেলের জীবন ধ্বংস করে দিবে। তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি একটা বখাটে মেয়ে। আমি যেই হই না কেন, আমি যখন বলে দিয়েছি আপনার ছেলেকে আমি বিয়ে করব, মানে বিয়ে করব। আমাকে ছাড়া অন্য কারোর সাথে বিয়ে দিতে গেলে তাহলে কিন্তু আপনার ছেলেকে হারাতে হবে। আপনার ছেলেকে আমি খুন করে ফেলবো। রাজ তখন তার মায়ের সাথে নিশার কথোপকথন দেখে যাচ্ছিল। সে কোনো কথাই বলছে না। সাহস করে মেয়েটা অনেক ভয়ঙ্কর, যে কোনো সময় যে কোনো কিছু করে দিতে পারে, তাই সে চুপচাপ বসে আছে। নিপা তখন রাজের গলা ধরে বলল, ডাক্তারের বাচ্চা, তোকে কতবার বলেছিলাম না তুই অন্য কোনো ছেলে মেয়ের সাথে যাবি না? তোর যখন ইচ্ছা হয় আমাকে ডাকবি, আমি তোকে নিয়ে ঘুরতে যাব। তাহলে কেন মেয়েদের সাথে গিয়েছিলি? বিশ্বাস করুন, আমার ওই মেয়েটার সাথে কোনো সম্পর্ক নেই। ও আমার কলিগ, আমরা একসাথে পড়াশোনা করেছি, সেই জন্য ওর সাথে এক কাপ কফি খেতে গিয়েছিলাম, এর বাইরে কিছুই নয়। কিন্তু মেয়েটা তোকে পছন্দ করে তোকে বিয়ে করতে চায়, সেটা ইশারায় তোকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু তুই বুঝেও না বোঝার ভান করছিলি, তাই না? আরে আমি কি বলবো, কিছু তো বুঝতে পারছি না। আপনি কিভাবে বুঝলেন মেয়েটা আমাকে পছন্দ করে? তার হবু স্বামীর ছবি আমাকে দেখানোর জন্য ডেকেছিল, আমি সেটাই দেখছিলাম। আমি এসব কিছু শুনতে চাই না। তুই তোর মাকে রাজি করা, তোকে আমি বিয়ে করব, না হলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। আমি আজকে চলে যাচ্ছি, কাল আবার আসব, এসে তোদের সিদ্ধান্ত শুনে যাব। যদি সিদ্ধান্ত না হয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই মেয়ে, তুমি কি পাগল? তোমার সাথে আমার ছেলের বিয়ে দিব আমি? কোনোদিন না, দিব না। তুমি কালকে কেন এই বাসায় আসবে? আর এই বাসায় ঢোকার তোমার কোনো অধিকার নেই। এই বাসা থেকে বেরিয়ে যাও। আরেকবার যদি বাসায় দেখি তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। শাশুড়ি আম্মু, আপনি আপনার ছেলের বউকে চেনেন না, সে কতটা ভয়ঙ্কর। কথায় কথায় মানুষকে খুন করে দিতে পারে। আপনার ছেলেকে খুন করতে আমার 2 মিনিটও যাবে না, কিন্তু আমি তাকে ভালোবাসি, তাই তাকে কিছু করতে পারছি না। না হলে এতদিন আপনার ছেলেকেও উপরে পাঠিয়ে দিতাম। রাজের মা তখন নিশার দিকে তাকিয়ে আছে। নিশা একটা রহস্যময় হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। রাজের মা তখন রাজের কাছে এসে বলল, বাবা, এই মেয়েটা তোকে এতদিন থেকে ডিস্টার্ব করে আসছিল। এই মেয়েটা তো এত ভয়ঙ্কর, ওর সাথে তুই আর দেখা করবি না। তুই আজই এই শহর ছেড়ে পালিয়ে যা। আরে মা, পাগল হয়ে গেছো? একটা মেয়ের ভয়ে আমি শহর ছেড়ে পালিয়ে যাব? কি বলছো তুমি? আমি কিছু শুনতে চাই না। আমি ওই মেয়েটার সাথে তোর বিয়ে কোনো দিনও মেনে নিব না। এই বাড়ি ছেড়ে তাড়াতাড়ি তুই পালিয়ে যা, না হলে এই মেয়েটা কাল এসে তোকে ক্ষতি করে দেবে। তুই পরে আমার সাথে দেখা করবি, আমি তোর সাথে দেখা করব। এখান থেকে চলে যা এখন। না মা, আমি এটা পারবো না। ওই মেয়েটা যাই করুক না কেন, আমি এই বাসা থেকে যাব না তোমাকে একা ফেলে। আমাকে না পেয়ে যদি তোমার কোনো ক্ষতি করে দেয় তখন? আমার কিচ্ছু হবে না। ওই মেয়েটা আমার কিছুই করতে পারবে না। আমি পুলিশকে খবর দিয়ে রাখবো, তুই কোনো চিন্তা করিস না। কিন্তু তুই এখান থেকে চলে যা, তোকে রাস্তাঘাটে যে কোনো সময় ক্ষতি করে দিতে পারে। তুই তাড়াতাড়ি বাসা থেকে অন্য শহরে চলে যা। রাজ নিরুপায় হয়ে নিজের কাপড় গুছিয়ে তখন পালিয়ে যাবে। রাস্তায় দাঁড়িয়েছিল, হঠাৎ একটা গাড়ি এসে তার সামনে দাঁড়ালো। গাড়িটা থেকে একটা মেয়ে বের হয়ে আসলো। রাজ অবাক হয়ে গেলেও এই মেয়েটা এখানে আসলো কি করে? আপনি এখানে? কি ভেবেছিলে ডাক্তার? পালিয়ে যাবে, তাই না? এই শহর ছেড়ে পালানো এত সহজ নয়। তুমি যখন একবার আমার চোখে পড়ে গেছো, তখন তুমি আমার হবে, আর কারো হতে পারবে না, আমি যদি না চাই। প্লিজ আমার পেছন ছেড়ে দিন। আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আপনার মতো একটা গুন্ডি মেয়েকে, একটা খুনিকে আমি কখনো ভালোবাসতে পারবো না। আমি মানুষকে বাঁচানোর জন্য দিনরাত লড়াই করে যাই, আর আপনি মানুষকে মুহূর্তের মধ্যে মেরে ফেলেন। যার যেটা কাজ সে সেটাই করবে। তোমার যদি কাজ হয় মানুষকে বাঁচানো, তাহলে আমার কাজ হলো মানুষকে মেরে ফেলা। আমি মানুষকে মারবো, তুমি বাঁচাবে, এটাই নিয়ম হয়ে যাবে। অনেক সুন্দর হবে আমাদের সংসার। চলো এখন। আমি কোথাও যাব না, আমি আমার বাসায় ফিরে যেতে চাই। আপনি আমাকে ছেড়ে দিন। তোমাকে বাসায় যেতে দেওয়া হবে না। তুমি যদি বাসায় চলে যাও তাহলে আবার পালানোর চেষ্টা করবে, তাই আজ থেকে তুমি আমার কাছে থাকবে।
রাজ তখন ভয় পেয়ে যায়। মেয়েটা তার সাথে কি করবে এটা ভেবে রাজ কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। নিশা তখন টেনে গাড়িতে নিয়ে উঠে বসেন। এই আমাকে ছেড়ে দিন বলছি, আমি আপনার পায়ে ধরছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি আর কোনোদিনও এভাবে পালানোর চেষ্টা করব না, তবু আমাকে ছেড়ে দিন। আমি আপনার সাথে যেতে চাই না। তা বললে তো হবে না ডাক্তার। একবার যখন তুমি আমার হাতে ধরা পড়ে গেছো, তাহলে আজই তোমাকে আমার বিয়ে করতে হবে, না হলে তোমাকে খুন করে ফেলবো। আমাকে মেরে ফেলুন, তবুও আপনি আমাকে এখান থেকে নিয়ে যাবেন না। আমি আপনার সাথে যেতে চাই না আপনার ওই পাপের রাজত্বে, যেখানে মানুষকে খুন করা হয়। শুধু খুন 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 বলছিস? জানিস আমি কেন মানুষকে খুন করি? আমি জানতে চাই আপনি কেন মানুষকে খুন করেন। মানুষের জীবন কি এতই মূল্যহীন যে আপনি মুহূর্তের মধ্যে তাদেরকে মেরে ফেলবেন? একটা মানুষকে বাঁচাতে কতটা কষ্ট হয় আপনি জানেন সেটা? নিশা তখন কিছু একটা বলতে গিয়েও হাঁটকে গেল। এরপর বলল, চুপচাপ গাড়িতে বসে থাক। আর একটা কথা বললে তাহলে কিন্তু তোকে আমি এখানে গুলি করে মেরে ফেলবো। আপনি আমাকে কেন ধরে নিয়ে যাচ্ছেন সেটা বলেন, আমি চুপচাপ বসে থাকতে পারবো না। নিশা তখন গাড়ির পেছনের সিটে যায়, গিয়ে রাজকে জড়িয়ে ধরে। এটার জন্যই মনে হয় এতক্ষণ ধরে কথা বলছিলে। এখন জড়িয়ে ধরে বসে আছি, চুপচাপ বসে থাকো। আর একবার যদি কথা বলো তাহলে কিন্তু কিস করে দেবো। আমাকে ছেড়ে দিন বলছি, আমি আমার বাসায় যাব। আমার আম্মু আমার জন্য চিন্তা করবে। ঈশা রাজের দিকে মুখ নিয়ে যায়। রাজ ইশারায় চুপ হয়ে যায়। এরকম ভালো ছেলের মতো বসে থাকো। আরেকবার যদি এরকম আবালদের মতো কথা বলো তাহলে কিন্তু থাপ্পড় দিয়ে দাঁতগুলো ফেলে দেবো। রাজ তখন মনে মনে অনেক চিন্তা করে। কি মেরে বাবা, একটা ছেলেকে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিবে, আর ওর ক্ষেত্রে এটা স্বাভাবিক। ও কতগুলো ছেলেকে মেরে ফেলে একাই। একটু পর তারা একটা বাড়ির সামনে যায়। রাজকে টেনে বাড়িতে নিয়ে ঢুকায়। বাড়িটা অনেক বড়। এই বাড়িতে কেউ নেই। একা রাজ একা একটা মেয়ের সাথে একটা বাড়িতে থাকবে, এটা ভাবতেই তার ভয় লাগতেছে। তখন তাকে বলল, এই আপনার বাবা মা কোথায়? আপনার বাবা মা আপনাকে কিছু বলে না? আপনার বাবা মা এই বাড়িতে থাকে না? এই বাড়িতে আমাকে একা কেন নিয়ে এসেছেন? নিশা তখন মন খারাপ করে রাজের দিকে তাকায়। রাজ এই প্রথম নিশাকে কিছুটা মন মরা দেখলো। এটা দেখে রাজ কিছুক্ষণ তাকিয়ে থাকলো। নিশা তখন বলল, এই প্রশ্ন আমাকে আর কোনোদিন করো না রাজ। এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। রাজ কিছুই বুঝতে পারলো না। একটু পর নিশা টেবিলে খাবার নিয়ে আসলো। আবার রাজকে টেনে খাবার টেবিলে নিয়ে গেল। আমি খাবো না বলে দিয়েছি না? আমাকে বাসায় যেতে দিন, আমি বাসায় যেতে চাই। তোমাকে বাসায় যেতে দেওয়া হবে না। তোমাকে এখানে থাকতে হবে ডাক্তার। আজ থেকে তুমি এখানেই থাকবে। এখান থেকে তোমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে, আবার নিয়ে আসা হবে। তোমাকে সবসময় এখন পাহারা দেওয়া হবে। কি বলছেন এসব? আমার আম্মু আমাকে নিয়ে অনেক টেনশন করছেন। উনি আমাকে নিয়ে সবসময় চিন্তায় থাকেন। উনি যদি জানতে পারেন আমাকে আপনি এভাবে ধরে রেখেছেন তাহলে অনেক কান্না করবেন। আমাকে ছেড়ে দিন প্লিজ। আমার শাশুড়ি আম্মু কান্না করলে তো আমারই কষ্ট লাগবে, কিন্তু কিছুই করার নেই। ওনাকে কান্না করতেই হবে, কারণ উনি আমাকে রেখে ওনার ছেলেকে শহরের বাইরে পাঠিয়ে দিতে চেয়েছিলেন। এর শাস্তি তো ওনাকে পেতেই হবে। রাজ তখন কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। চুপচাপ বসে নিশার কথা শুনেই যাচ্ছে। এখন এই মেয়েটা এসব সহ্য করা ছাড়া তার আর কোনো উপায় নেই, কারণ সে বন্দী হয়ে গেছে দরজায়। রাজ করুণ চোখে বলে, প্লিজ আপনার পায়ে ধরি, আমাকে ছেড়ে দিন। আমি খাবো না, আমাকে ছেড়ে দিন। আমি আমার বাসায় চলে যাই। আমাকে এভাবে বেঁধে রাখবেন না। আমার আম্মু আমাকে নিয়ে অনেক টেনশন করেন। আমার বাবা মারা গেছেন, এরপর থেকে আমি আমার আম্মুর দেখাশোনা করি। তোমার শুধু বাবা মারা গেছেন ডক্টর? আমার সবাই মারা গেছে। আমি কিভাবে বেঁচে আছি বুঝতে পারছো সেটা? আমি কতটা কষ্টে বেঁচে আছি। তোমার তো বাবা এমনি মারা গেছেন, কিন্তু আমার সবচেয়ে প্রিয়জন, আমার সবচেয়ে কাছের বন্ধুকে খুন করা হয়েছে। তখন আমার কেমন লেগেছে? রাজ তখন তার কথা শুনে অবাক হয়ে যায়। মেয়েটা এত কষ্টে আছে, তার সবাই মারা গেছে, কিন্তু ও এরকম কাজ করে কেন? এরকম কাজ ছেড়ে দিয়ে যদি ভালো কাজ করতো তাহলে রাজ তাকে আগলে রাখতো সব সময়, কোনোদিন কষ্ট পেতে দিত না। তখন রাজ নিশাকে বলে, আপনি যদি এরকম কাজ করা ছেড়ে দিতেন তাহলে তো আপনার আর কষ্ট পেতে হতো না। আপনাকে কেউ একজন আগলে রাখতো। কিন্তু আপনি এরকম কাজ করেন কেন? কেন মানুষকে খুন করেন? আপনার প্রিয় মানুষকে খুন করার জন্য আপনি কষ্ট পাচ্ছেন। আপনিও তো কতজনের প্রিয়জনকে খুন করেছেন, তাদের কি কষ্ট হয় না? ডাক্তার, যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। তুমি জানো না আমি কেন মানুষ খুন করি আর কাকে খুন করি। তাই এসব বাদ দাও। আর এখন খেতে বসেছো,
চুপচাপ খাও। বলেই নিশা জোর করে রাজকে খাবার খাওয়ায়। রাজ তখন চুপচাপ বসে আছে সোফায়। নিশা তখন রাজকে নিয়ে জড়িয়ে ধরে। আমাকে কেন মেনে নিচ্ছ না রাজ? আমি তো তোমাকে সত্যি ভালোবাসি। তোমাকে ছাড়া কাউকে জীবনে কোনোদিন নিজের কাছেও আসতে দিইনি। আমি এতটা খারাপ নই যে তোমাকে কষ্ট দেব। আমি তোমাকে কোনোদিন কষ্ট পেতে দেব না রাজ। তুমি আমাকে মেনে নাও প্লিজ। কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব নয়, কারণ আপনি একজন খুনি, আর আমি কোনো খুনিকে জীবনে নিজের স্ত্রী হিসেবে বা নিজের ভালোবাসার মানুষ হিসেবে মেনে নিতে পারবো না। নিশা তখন অনেক রেগে যায়, গিয়ে রাজকে থাপ্পড় দিয়ে তার কলার চেপে ধরে বলে, আমি মানুষ কেন খুন করি জানিস? হ্যাঁ হ্যাঁ, আমি মানুষ খুন করি, কিন্তু তুই জানিস আমি কাকে খুন করি? আমি খুন করি ওই মানুষগুলোকে যারা যারা মানুষের ঘুম কেড়ে নেয়, মানুষের শান্তি কেড়ে নেয়, মানুষের প্রিয়জনকে কেড়ে নেয়। আমি তাদেরকে খুন করি। আমি কোনো ভালো মানুষকে কোনোদিন খুন করিনি। অন্যায় করতে করতে যারা মানুষের জীবন কেড়ে নেওয়ার মতো অবস্থায় চলে এসেছে, তাদের জীবন আমি কেড়ে নিই। এই সমাজের গরিব মানুষগুলোকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করি আমি। কিন্তু এর জন্য তো আইনি প্রশাসন আছে, আইনের লোকজন আছে। তাহলে কেন আপনি এরকম কাজ করবেন? এদেশের আইন কানুন ঠিক মতো জানা থাকলে আর আইনের দৃষ্টিতে সবকিছু দেখলে এবং আইনের লোকজনের সহায়তা নিলে সবকিছু ঠিক হয়ে যেত। ডাক্তার, তুমি কোন আইনের কথা বলছো? তুমি এমন এক দেশে বাস করো যে দেশে পুলিশের কোনো সম্মান মর্যাদা বলতে কিছুই নেই। একদিন আমিও গিয়েছিলাম পুলিশের কাছে, গিয়ে হাত পা ধরে অনেক কান্না করেছিলাম আমার একটা বিচার করে দেওয়ার জন্য, কিন্তু তারা করেনি। তারা টাকার কাছে বিকৃত হয়ে গেছে। আমি ওই টাকাওয়ালা পুলিশ অফিসারদের দেখতে পারি না। ওদের রাখা হয়েছে দেশের মানুষের সেবা করার জন্য, কিন্তু তারা দেশের মানুষকে সেবার বদলে ধ্বংস করে দিচ্ছে। রাজ নিশার কথা আর কিছুই বুঝে উঠতে পারল না, শুধু চুপচাপ শুনেই গেল। এখন মেয়েটার কথা শোনা ছাড়া তার আর কোনো উপায় নেই। মেয়েটার কথা শুনে মনে হচ্ছে সে অনেক কষ্টে আছে, কিন্তু কি তার এত কষ্ট, কে তার এত প্রিয়জন যাকে কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু কে তার প্রিয়জনকে কেড়ে নিল কিছুই বুঝতে পারছে না রাজ। তখন জিজ্ঞেস করলো, কে আপনার প্রিয়জন? কাকে কেড়ে নেওয়া হয়েছে? কার ক্ষতি করা হয়েছে আমাকে বলুন। নিশা তখন রাজকে জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছে। নিশার কান্না কোনো মতে থামানোই যাচ্ছে না। এই প্রথম মেয়েটাকে এত কান্না করতে দেখলো রাজ। রাজ তখন নিশাকে বলল, এভাবে কান্না করবেন না প্লিজ। আপনাকে কান্নাতে একদম মানায় না। আপনার এই রাগী চেহারাটাই সুন্দর, এই কান্না করা চেহারাটাতে আপনাকে অনেক খারাপ লাগে। নিশা তখন কিছুটা মুচকি হাসার চেষ্টা করলো, কিন্তু পারল না। এরপর বলল, আমার সবচেয়ে প্রিয়জন, আমার সবচেয়ে কাছের মানুষ আমার বোনকে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমার বোনকে খুন করে দেওয়া হয়েছে। একটা ছেলে আমার বোনকে খুন করে দিয়েছে। আমি তখন দৌড়ে গিয়েছিলাম পুলিশ অফিসারের কাছে, গিয়ে কান্না করে তার পায়ে ধরে বলেছিলাম, অফিসার প্লিজ আমাকে হেল্প করুন, আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমার বোনকে খুন করে দিয়েছে, আপনি ওকে শাস্তি দিন। আমি জানতাম কে খুন করেছে, কিন্তু পুলিশ অফিসার কোনো জবাব দেয়নি। সে উল্টো আমাকে মিথ্যে আশ্বাস দিয়ে বের করে দিয়েছে থানা থেকে। আমার বাবা মা আমাদের দুই বোনকে রেখে মারা যান। মারা যাওয়ার সময় আমার বাবা মা আমাকে দিশা মানে আমার ছোট বোনের দায়িত্ব দিয়ে যান। আমি তখন অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করি, আর আমার ছোট বোন দিশা ক্লাস 10-এ। স্কুলে যাওয়ার সময় একটা ছেলে বারবার আমার বোনকে ডিস্টার্ব করত। একদিন আমার বোন কান্না করতে করতে আমার কাছে এসে বলল, আব্বু, আজকেও ওই সাকিব নামের ছেলেটা আমার সাথে রাস্তায় খারাপ কথা বলেছে, আজকেও আমার হাত ধরার চেষ্টা করেছে। কি করব বোন? পুলিশের কাছে গেলাম, কিন্তু তারা কিছু করতে পারলো না। এখন যে করে হোক আমার কিছু একটা করতে হবে। তুই চল আমার সাথে। আমি দিশাকে টেনে নিয়ে গিয়েছিলাম সাকিবের কাছে। সাকিব তখন তার বন্ধুদের ওখানে আড্ডা দিচ্ছিল। আমাকে আসতে দেখে দৌড়ে আসলো, এসে দাঁড়িয়ে তার বন্ধুদের বলল, এই তোরা দেখ, একটা পাখি ধরতে গিয়ে দুইটা পাখি চলে এসেছে। আমি তখন আর নিজেকে ঠিক রাখতে পারিনি, তার গালে দুটো থাপ্পড় দিয়ে দিলাম। কুত্তার বাচ্চা, এই ছোট মেয়েটার সাথে রাস্তাঘাটে এরকম করিস? তোদের কি মা বোন নেই? তুই আমাকে থাপ্পড় মেরেছিস এই সাকিবকে? জানিস
আমি এখনই চাইলে তোদের দুজনকে মেরে দিতে পারি, কিন্তু আমার আবার ছোটতে একটু বেশি পছন্দ, তাই তোর ছোট বোনকে আগে নিব, তারপর তোকে। আমি দিশাকে নিয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে আসলাম। এই খারাপ ছেলেটার সামনে থাকলে হয়তো খারাপ কিছু করে দেবে, কিন্তু আমার কপালে সুখ বেশি সময় টিকলো না। পরের দিন আমার বোনকে খুঁজে পাচ্ছিলাম না, পাগল হয়ে গিয়েছিলাম আমি, কিন্তু দিশাকে কোথাও পাইনি। দ্বিতীয় দিন সকালে ঘুম থেকে উঠে দরজার সামনে দেখি একটা একটা বস্তা রাখা। আমি সেই বস্তা খুলে দেখি আমার আমার বোনের লাশ টুকরো টুকরো করে রাখা। বলেই নিশা কান্নায় ভেঙে পড়ল। রাজের চোখেও জল চলে আসছে। রাজ কি করবে? নিশা তখন আবার বলে, আমি আমি সেদিনই স্থির করে নিয়েছিলাম যে ওই সাকিবকে যতদিন শেষ না করব ততদিন আমার শান্তি নেই। আমার বোনের খুনিকে আমি শেষ করবই। নিশা কান্না করছে, রাজকে জড়িয়ে ধরে। রাজ কিভাবে সরাবে তাকে। রাজ চুপচাপ বসে আছে। হঠাৎ নিশা ঘুমিয়ে গেল। তখন রাজ নিশাকে কোলে করে রুমে নিয়ে আসলো। হাসার পর নিশাকে পেড়ে শুয়ে রুমের চারিদিকটা দেখছে। অনেক সুন্দর রুম। টেবিলের উপরে একটা ডায়েরি। রাজ সেটা হাতে নেয়। তখন প্রথম পেজে লেখা ছিল, আজ আমি হয়তো আমার সব দুঃখ মোচনের একটা কারণ পেয়ে গেছি, তবে সেটা একমাত্র আমার অন্তরে। সে তো জানে না। কথাটার কারণ রাজ বুঝলো না। পরে পেজ উল্টালো, তাতে লেখা, আজ হাসপাতালে গিয়েছিলাম। সেখানে হঠাৎ করে এক সুদর্শন ডাক্তারকে দেখলাম। বয়সে আমার থেকে অল্প ছোট হবে, কিন্তু তার চেহারা মাশাআল্লাহ দেখার মতো ছিল। আমি কতক্ষণ তাকিয়েছিলাম জানে নেই, তবে ভালো লাগছিল তার দিকে তাকাতে। রাতে বাসায় ফিরে তাকে শুধু চোখের সামনে দেখছি। কি করব? এরকম কেন হচ্ছে? আমি কি কালকে তার সাথে দেখা করতে যাব? এখানে এই পেজের লেখা শেষ। রাজ পরের পেজ উল্টা পেয়ে তখন নিশা খানিকটা নড়ে ওঠে। নিশা হঠাৎ করে জেগে উঠে নিজেকে বিছানায় আবিষ্কার করে। আমি এখানে কেন? ডাক্তার কোথায়? নিশা তখন পাশ ফিরে তাকায়, দেখে রাজ ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। নিশার অনেক ভালো লাগছে। তখন নিশা পেছন দিকে গিয়ে জড়িয়ে ধরে বলে, নিঝুম রাতের আকাশের দিকে তাকিয়ে আমি তোমাকেই ভাবতাম। তারাদের কেন ভাবিনি, তোমাকেই কেন ভেবেছি। তবু তেমনই আছে সবকিছু। তারারা আছে, বিষণ্ণ রাত আছে, হঠাৎ কালো হওয়া আকাশ আছে, তুমিহীন আমিও আছি। অদৃশ্য তুমি আরো কাছে এসেছো আমার, কিন্তু হাত বাড়ালেই চলে যাও দূরে। অদৃশ্য তোমাকে কি ছোঁয়া যায় ডক্টর? কখনো কি ছোঁয়া যাবে না তোমায়? আপনাকে একটা কথা বলি। কি কথা বলো? আপনি প্লিজ এসব ছেড়ে দিন। চলুন আমরা পুলিশের কাছে গিয়ে সবকিছু বলি, তারপর এই ছেলেটাকে শাস্তি দেব। ডক্টর প্লিজ এরকম বলো না। তুমি যেরকম হাজারো মানুষ বাঁচানোর জন্য লড়াই করছো তুমি, আমিও তেমনি তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই করি। আমার বোন একা নয়, এরকম হাজারো মেয়ের ইজ্জত নষ্ট করা হয়েছে। তারা কি বিচার পাবে না? রাজ কি করবে? তখন আবার ফিরে আকাশের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, নিশা, আমি আপনাকে ভালোবাসি কিনা জানি না, তবে প্রথম প্রথম আপনার কাজগুলো আমার কাছে খারাপ লাগলেও এখন ভালো লাগে। আপনি আমার হাসপাতালে না গেলে খারাপ লাগে, কিন্তু কেন? এই অনুভূতির কারণ কি? যদি এটার মানে ভালোবাসা হয় তাহলে ভালোবাসি। ডাক্তার, তুমি কি কখনো দূরের ওই নীল আকাশকে দেখেছো? দেখেছো কি আগ্রহ তার মাটির সাথে মিলনের? তুমি কি কখনো আকাশের কান্না দেখেছো? আকাশ কেন কাঁদে জানো? যেন দূর থেকে মাটির একটু ছোঁয়া পায়, সেই কারণে। একটুখানি ছোঁয়া পেতে আকাশ কেঁদেও সুখ খুঁজে নেয়। তাহলে তাহলে আমি কেন পারবো না তোমাকে ভালোবেসে সারা জীবন কেঁদে কাটাতে? তুমি আমাকে মেনে নাই বা নিলে, কিন্তু তোমার ঘৃণার পাত্র হয়ে চিরদিন থাকতে চাই ডক্টর, তবে সেটা তোমার আশেপাশে। রাজ কিছুক্ষণ তাকিয়ে থাকলো নিশার দিকে। মেয়েটা এত ভালোবাসে তাকে। রাজ তখন তাড়াতাড়ি অন্য রুমে চলে যায়, কিন্তু ঘুম আসছে না। নিশাদের ছাদে যায়, অনেক বড় ছাদ, চারিদিকে ফুলের গাছ। রাজ মাঝখানে একটা চেয়ারে বসে। ওদিকে সাকিব আরো একটা ছেলেকে নিয়োগ দিয়েছে, তার নাম রকি। রকি সাকিবের সামনে দাঁড়িয়ে আছে। তখন সাকিব বলে, রকি আমার জীবনটাকে শেষ করে দিচ্ছে, তাই ওই একটা মেয়ে ওকে শেষ করে দিতে হবে, না হলে আমি শান্তিতে থাকতে পারবো না। আমার সবচেয়ে কাছের মানুষ, আমার বন্ধু রিয়াদকে ওরা মেরে ফেলেছে, ওদেরকে শেষ করে দিতে হবে। বস, আপনি কোনো চিন্তা করবেন না। ওর এমন অবস্থা করব আর কোনো দিন কারো সাথে লাগার সাহস পাবে না।
বোকার মতো কথা বলো না। তুমি যতটা সহজ মনে করছো, ওই মেয়েকে মারা ততটাই ভয়ঙ্কর। তাকে মারা। তাহলে বস কি করব? প্রথমে ওর ডান হাত অর্থাৎ রফিককে শেষ করে দিতে হবে, এরপর অন্যদের। কিন্তু রাফিকে কোথায় পাবো? এটাই তো বোঝার বিষয়। রফিককে খুঁজে বের করতে হবে। রফিককে যখনই খুঁজে পাবি তখনই ওকে মেরে দিবি। ওকে বাঁচার কোনো রাস্তা খুঁজতে দিবি না। যে কোনোভাবেই ওকে মারতে হবে। ও যতদিন থাকবে ততদিন নিশাকে আমরা কিছুই করতে পারবো না। আপনি কোনো চিন্তা করবেন না বস। আমি এমন একটা ব্যবস্থা করব যাতে ওই রাফি আর এই পৃথিবীতে বাঁচতে না পারে। রাফির দিন শেষ হয়ে এসেছে, ওকে মরতে হবে। এভাবে বড় বড় কথা না বলে কোনো একটা কাজের ব্যবস্থা করো যাতে রফিককে মারতে পারি। রাফি যদি বেঁচে থাকে তাহলে নিশাও বেঁচে থাকবে। এরপর রকি সেখান থেকে চলে যায় আর সাকিব সেখানে দাঁড়িয়ে হাসতে শুরু করে। নিশা, তোর জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। তুই আমার সাথে লাগতে এসেছিলি, এখন দেখবি তোর কি অবস্থা হয়। তোর এই ডান হাতকে আমরা যতদিন কেটে না ফেলেছি ততদিন আমরা শান্তি নেই। আমার সাথে লাগতে এসেছিস, এখন তোর বোনের মতো তোকেও শেষ করে দেব। সাকিব এদিকে প্ল্যান করছে, ওদিকে রাজ ছাদে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে রাজকে না আসতে দেখে নিশা ছাদে গিয়ে দেখে রাজ দাঁড়িয়ে আছে। নিশা তখন রাজকে পেছন থেকে বলল, ডক্টর, অনেক রাত হয়েছে, এখানে না দাঁড়িয়ে থেকে তাড়াতাড়ি এসো, ঘুমিয়ে পড়বে। আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন, আমি একটু পর ঘুমাবো। এখন আমার ভালো লাগছে না কিছু। তখন হঠাৎ করে রাজের ফোনটা বেজে উঠল। রাজ ফোনটা হাতে নিল, তখন দেখলো তার আম্মু কল করেছে। এখন রাজ তার মাকে কি বলবে? তখন নিশা ফোনটা হাত থেকে কেড়ে নিল, দেখলো রাজের মা কল করেছে। তখন রাজকে বলল, ডক্টর, তুমি ফোন ধরে বলবে তুমি এসে পৌঁছে গেছো, ওনাকে চিন্তা না করতে। যদি অন্য কিছু বলো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কিন্তু আপনি এমন কেন করতে চাইছেন? আমি তো আমার বাসায় ফিরে যেতে চাই। আমার আম্মু আমার জন্য টেনশন করবেন। সময় হলে তোমাকে অবশ্যই বাসায় ফিরিয়ে দেবো ডাক্তার। তুমি এখন তোমার আম্মুকে বলো যে তুমি নিরাপদে আছো। রাজ তখন তার মায়ের ফোনটা ধরে, তখন মা বলে, কি ব্যাপার বাবা, তুমি পৌঁছে গেছো? হ্যাঁ আম্মু, আমি পৌঁছে গেছি, তুমি কোনো টেনশন করো না। যাক বাবা, বাঁচা গেল। ওই খারাপ মেয়েটা যাতে তোরকে খুঁজে না পায়, সাবধানে থাকবি। ফোন স্পিকারে দেওয়া। নিশা শুনেই মুচকি আসছে। রাজ লক্ষ্য করছে নিশার হাসি, অসম্ভব সুন্দর তার হাসি। তখন তার মা বলে, কালকে ইমরান আসবে বলেছে, আসলে তোর সাথে দেখা করতে যেতে বলবো। কিন্তু ইমরান ভাইকে কেন কষ্ট করতে বলেছ? উনি ব্যস্ত মানুষ, কত মানুষের পাশে দাঁড়াবেন উনি। আরে তুই আমার একমাত্র ছেলে, কোথায় আছিস একটু দেখবে না? আর তোর খালা তোকে কতটা ভালোবাসে তুই জানিস না? আচ্ছা আম্মু, কাল আমি লুকিয়ে হাসপাতালে যাব, তখন ইমরান ভাইকে দেখা করতে বলো। আচ্ছা বাবা, সাবধানে চলাফেরা করবি। রাজ ফোন রেখে নিশার দিকে তাকায়। নিশা রাজ্য জয়ের হাসি নিয়ে রাজকে গিয়ে জড়িয়ে ধরে। তখন রাজ কিছুটা রেগে বলে, এই আপনার কি সমস্যা? কথায় কথায় এরকম জড়িয়ে ধরেন কেন? নিশা তখন রাজের বুকে হাত দিয়ে বলে, এই জায়গাটা আমার, এখানকার মালিক আমি, এই বুকে শুধু আমার অধিকার আছে, আর কারণে। প্লিজ আমার পেছন ছেড়ে দিন, আপনি অনেক সুন্দর, আপনার জন্য অনেক ভালো ছেলে অপেক্ষা করছে। ডাক্তার, আমার রাগ তুলবা না, চলো তাড়াতাড়ি। নিশা চোখ লাল করে কথাটা বলল। রাজ কিছুটা ভয় পেয়ে পেছন পেছন গিয়ে অন্য রুমে ঢুকতে যাবে, এমন সময় নিশা টান দিয়ে ধরল। এদিকে কোথায় যাচ্ছ রাজ? কেন, আমি এই রুমে থাকবো? তা তো হবে না ডাক্তার, তুমি আমার সাথে আমার রুমে থাকবে। কি, আপনি পাগল হয়ে গেছেন? আপনি একটা মেয়ে মানুষ, আপনার সাথে আমি রাতে কেন একসাথে থাকবো? আপনি আর আমি কি বিবাহিত? বিবাহিত না হলে কালকে তোমাকে বিয়ে করব, তখন তো সব হয়ে যাবে। এখন চলো তাড়াতাড়ি। অসম্ভব, আমি কখনোই আপনার সাথে এক রুমে থাকবো না। আমি একটা পুরুষ, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। বলিয়ে নিশাকে সরিয়ে দিয়ে রাজ লাফ দিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। আর নিশা মুচকে এসেই মনে মনে বলল, তোমার এই সততার জন্যই তো তোমাকে এত ভালোবাসি ডক্টর। তুমি সত্যি অনেক ভালো মানুষ, তোমাকে আমি আমার কাছ থেকে যেতে দেব না। মজা হবে তো কালকে সকালে। বলেই নিশা নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালে রাজ ঘুম থেকে উঠেই চিৎকার করলো, কিন্তু হঠাৎ করে তার মুখ বন্ধ হয়ে গেল। সে কথাই বলতে পারছে না, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। রাজ তখন কোনো কথাই বলতে পারছে না। নিশা রাজের দুই ঠোঁট দখল করে নিয়েছে। রাজ তখন নিশাকে একটু জোরেই ধাক্কা দিয়ে সরিয়ে বলে, কি সমস্যা আপনার? আপনি এই রুমে আসলেন কি করে? আমি তো এই রুমের দরজা বন্ধ করে দিয়ে শুয়েছিলাম।
তাহলে আপনি রুমের ভেতরে আসলেন কেন? আপনার কি একটু লজ্জা নেই? তুমি কি ভেবেছিলে তুমি এই রুমের দরজা বন্ধ করে ঘুমালে আমি রুমে ঢুকতে পারবো না? আমি বলেছিলাম না তুমি আমার সাথে ঘুমাবে? আমি আমার কথা রেখেছি। রাজ তখন দরজা খুলে দৌড়ে রুম থেকে চলে গেল। নিশা সেখানে দাঁড়িয়ে হাসতে লাগলো। একটু পর ব্রেকফাস্ট রেডি করে রাজকে ডাকতে গেল। গিয়ে রাজকে কোথাও খুঁজে পাচ্ছিল না। আবার সেই ছাদে চলে গেল। রাজ চুপচাপ দাঁড়িয়ে আছে। কি ব্যাপার রাজ, এখানে দাঁড়িয়ে কি করো? তাড়াতাড়ি আসো, ব্রেকফাস্ট করে হসপিটালে নিয়ে যাবে রাফি, একটু পর চলে আসবে। রাজ তখন নেশার পিছু পিছু হাঁটছে। টেবিলে আসলেও ব্রেকফাস্ট করছে। তখন রাজ নেশার দিকে তাকিয়ে বলে, আমি কেন আপনার ওই ছেলেটার সাথে যাব? আমি একাই চলে যেতে পারবো হাসপাতালে। আপনি ওই ছেলেটাকে আসতে না করে দিন। এভাবে হবে না রাজ, তোমাকে রাফির সাথেই যেতে হবে। রাফি তোমাকে আজ থেকে প্রতিদিন নিয়ে যাবে, আবার নিয়ে আসবে। আমি কি বাচ্চা নাকি যে আমাকে নিয়ে যেতে হবে আবার নিয়ে আসতে হবে? নিশা রাজকে আর কোনো কথা বলতে দিল না। রাজের দিকে একটু রাগী দৃষ্টিতে তাকালো। রাজ নিশ্চুপ হয়ে গেল। নিশা তখন বলল, আমি যেটা বলেছি সেটাই হবে। তুমি আর আমার কথার উপর কোনো কথা বলো না। আমাকে রাগিয়ে দিও না প্লিজ। আমি রেগে গেলে যে কোনো কিছু করে দিতে পারি। রাফিকে আমি কল করে বলে দিয়েছি, একটু পর চলে আসবে। রাজ বুঝতে পারলো সে বন্দী হয়ে গেছে। সে আর এই জায়গা থেকে কোথাও যেতে পারবে না। একটু পর রাফি চলে আসলো। নিশা তখন রাফির কাছে গিয়ে বলল, রাফি, আজ থেকে তোমাকে ডাক্তারকে নিয়ে যেতে হবে, আবার নিয়ে আসতে হবে। পথে যাতে ও কোথাও যেতে না পারে, ওকে আটকে রাখবে, কোথাও যেতে দেবে না। আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আমি ওনাকে নিয়ে যাব, আবার নিয়ে আসবো। আপনার কোনো টেনশন নেই, আমি ওনাকে সব সময় দেখে রাখবো। আচ্ছা ঠিক আছে, ওয়েট করো, আমি ওকে একটু রেডি করে দিয়ে আসি। তুমি এখানে বসে থাকো, আর বিকেলে একটা কাজ আছে, ওই কাজটা করতে হবে। রেডি থেকো। ওকে ম্যাডাম, আপনি যেটা বলবেন সেটাই হবে। আমি সব সময় প্রস্তুত আছি, আপনি শুধু আমাকে ইনফর্ম করে দেবেন। নিশা তখন রাজের কাছে গিয়ে এলো। আর রাজ তখন রেডি হবে। রাজ তখন শার্টের বোতাম লাগাচ্ছিল। নিশা তখন এসে বলল, ডাক্তার তুমি শার্টের বোতাম লাগাবে না? আমি তোমার শার্টের বোতাম লাগিয়ে দেবো আজ থেকে। কেন? আমি বাচ্চা নাকি যে আমি স্কুলে যাচ্ছি আর আপনি আমার শার্টের বোতাম লাগিয়ে দিয়ে দেবেন? আমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ, আমি সবকিছুই পারি একা একা। তোমাকে কতবার বলেছি না, আমি যেটা বলবো সেটাই হবে। এই বাড়িতে তোমার কোনো কথা চলবে না। এই বাড়িতে আমি যা বলবো সেটাই হবে। রাজ তখন কোনো কথা না বলে শুধু দাঁড়িয়েছিল। নিশা রাজের শার্টের বোতাম লাগাতে লাগাতে বলে, আজকে তোমার জন্য একটা বিরাট সারপ্রাইজ অপেক্ষা করছে। আমার জন্য আবার কি সারপ্রাইজ? সেটা বিকেলে বাড়ি ফেরার পরেই দেখতে পাবে। রাজ তখন রাফিকে নিয়ে বেরিয়ে পড়ল। আর নিশা তখন বেরিয়ে পড়লো অন্য দরকারে। রাজ আর রাফি বেরিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় হসপিটালের সামনে আসলো। তখন হঠাৎ করে রাফির গাড়ি আটকে ধরলো কিছু ছেলে। রাফি আর রাজ তখন নামলো। সেটা ছিল রকি আর সাকিবের কিছু কর্মচারী। তখন রাফি একটু রেগে বলল, এই কি ব্যাপার, তোরা আমার পথ আটকাচ্ছিস কেন? তোকে শেষ করে দেওয়ার জন্য? তোর কত বড় সাহস, তুই আমার বসের বিরোধিতা করিস? তার মানে তোরা সাকিবের লোক? তোদের কি কোনো ধারণা আছে আমাদের সম্পর্কে? তখন রকি আর রাফির মধ্যে সংঘর্ষ শুরু হলো। রাফি একের পর এক একজনকে মেরে সাইজ করছে। আর রাজ সেটা বোকার মতো তাকিয়ে দেখছে। হঠাৎ করে একটা ছেলে রাফির হাতে ছুরি ঢুকিয়ে দিল। রাজ তখন এগিয়ে গিয়ে রাফিকে ধরল। রাফি চিৎকার দিয়ে বলল, স্যার আপনি প্লিজ সরে যান, আমি এদের দেখছি। আপনার কিছু হলে আমি ম্যাডামকে কি জবাব দেবো? রাজকে ধাক্কা দিয়ে সরিয়ে রাফি সবাইকে মেরে তাড়িয়ে দিল। রাজ তখন রাফিকে টেনে ভেতরে নিয়ে গেল, গিয়ে নিজেই ব্যান্ডেজ করে দিল। তখন রাফি চুপচাপ বসেছিল। রাজ তখন কিছুটা রেগে বলল, কি হলো এসব দিয়ে? সেই তো নিজেকে কষ্ট পেতে হলো, এরকম করেন কেন? স্যার বিশ্বাস করুন, ওরা খুবই ভয়ঙ্কর একটা গ্রুপ। যতদিন পর্যন্ত ওদের উৎপাত বন্ধ না হচ্ছে, মানুষ শান্তিতে থাকতে পারবে না। ওরা খারাপ কাজ করছে মানলাম, কিন্তু আপনারা প্রতিবাদ করতে গিয়ে যে নিজেদের জীবনকে ঝুঁকির মুখে ফেলছেন তার বেলায়? এটাই আমাদের কাজ স্যার, আমরা জীবন দিয়ে হলেও ম্যাডামের আদেশ পালন করব। আপনি জানেন না স্যার, যখন একদম শুরুর দিকে কেউ ছিল না আমাদের সাথে, তখন আমি আর ম্যাডাম একাই প্রতিবাদ করতাম। আমি আমার বাবাকে হারিয়েছি এদের জন্য। আপনাদের আত্মত্যাগ আমি বুঝতে পারছি, কিন্তু এর মানে এই না যে রাস্তাঘাটে মারপিট করবেন। তখনই রাফির ফোনে ফোন আসলো। রাফি বাইরে চলে গেল। রাজ এসব ভাবছিল, তখন রাজের খালাতো ভাই ইমরান প্রবেশ করলো রাজের কেবিনে। রাজ ইমরানকে দেখে হাসি মুখে এগিয়ে গেল। ইমরান রাজনৈতিক দলের নেতা, সব সময় এসব নিয়ে ব্যস্ত। রাজের সাথে তার কাজের মিল না হলেও রাজের খালা চান ইমরান ভালো পথে চলুক। রাজকে তার খালা অনেক ভালোবাসেন। ইমরান রাজকে বলল, কি ব্যাপার ডাক্তার সাহেব, কেমন চলছে?
এই তো ভাইয়া, ভালো আছি। আপনার কি খবর? আমিও ভালো আছি। খালা আমাকে পাঠালো তুই নাকি বিয়ে করতে চাচ্ছিস না। আরে ভাই, আপনিও শুরু করলেন? আমার এখনো লাইফ পড়ে রয়েছে, এখন আমার বিয়ে করলে চলবে? আপনি আম্মুকে একটু বুঝান প্লিজ। কেন, বিয়ে করলে তো লাইফ সেটেল করা যায়, তাহলে এখন বিয়ে করলে সমস্যা কি? ভাইয়া প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি খালাকে বোঝাবো, তবে খালার কথাটা একটু ভেবে দেখবি। আমি সময় হলে এমনিতেই করব। এখন বসেন, আমি পিয়নকে বলছি চা দিতে। না রে, আমাকে এখন যেতে হবে, অনেক কাজ ফেলে এসেছি, যাই আমি। বলে ইমরান বেরিয়ে গেল। রাফি তখন রুমে ঢুকছিল। হঠাৎ করে একটা পরিচিত মুখ তার সামনে দিয়ে অতিক্রম করছিল। রাফি আন্দাজ করার আগেই চলে গেল। রাফি তখন রাজকে বলল, স্যার, ম্যাডাম বলেছেন তাড়াতাড়ি বাসায় যেতে। ওয়েট করো, আমি কিছু কাজ করে আসছি। কাজ শেষে যখন রাফি আর রাজ বাসায় ফিরল, তখন বাসায় ঢুকে অবাক হয়ে গেল। বাসায় কয়েকজন লোক বসা। রাজ তখন আশ্চর্য হয়ে নিশার দিকে তাকালো। নিশা ইশারায় রাজকে কাছে ডাকলো। রাজ গিয়ে নিশার কাছে দাঁড়াতেই নিশা রাজকে বলল, ডক্টর উপরে যাও, গিয়ে রাফিকে দেখতে পাবে, ও যা দেয় তা পরে তাড়াতাড়ি নিচে এসো। রাজ তখন উপরে গেল। রাফি তখন হাতে পায়জামা পাঞ্জাবি দিয়ে রাজকে বলল, স্যার, ম্যাডাম বলেছেন এগুলো পরে নিচে আসতে তাড়াতাড়ি। এগুলো কি? আর আমি এখন এগুলো পরবো কেন? আমি জানি না স্যার, আমাকে শুধু এটা বলা হয়েছে তাড়াতাড়ি নিচে আসেন। বলেই রাফি নিচে চলে গেল। রাজ তখন অবাক হয়ে গেল। কিছুক্ষণ পর সেগুলো পরে নিচে নামছিল। নিশা নিচে বসেছিল। হঠাৎ করে রাজকে নামতে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। রাজকে অসম্ভব সুন্দর লাগছে। নিশা তখন মনে মনে ভাবল, মাশাআল্লাহ, আমার রাজকুমারকে আজকে তো পুরো রূপকথার রাজকুমারের মতো লাগছে। রাজ নিচে নেমে নিশাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কি হয়েছে? ভুলে গেছো কালকে না বললাম তোমাকে বিয়ে করব? এখন তোমাকে আমি বিয়ে করব। কি? আমি আপনাকে বিয়ে করতে যাব কেন? প্লিজ আমার পেছন ছেড়ে দিন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। রাজ, আমার রাগ তুলবা না, আমি এখন খারাপ কিছু করে দিতে পারি। আপনার যা ইচ্ছে করুন, তবুও আমি আপনাকে বিয়ে করতে পারবো না। নিশা তখন রেগে পাশে থাকা রাফিকে চিৎকার করে বলল, রাফি, তোমাকে যে আমি কথাগুলো বলেছিলাম সেগুলো কি ঠিক মতন করেছো? সেটা যদি ঠিক মতো করে থাকো তাহলে সেটা রাজকে দেখাও। রাফি তখন নিজের ফোন থেকে একটা ভিডিও রাজের সামনে নিয়ে হাসলো। রাজ যেটা দেখে কান্না করে দিল, কারণ এখানে রাজের মাকে বেঁধে রাখা হয়েছে। নিজের রুমের মধ্যে রাজ তখন নিশার দিকে তাকিয়ে বলল, প্লিজ আমার মাকে কিছু করবেন না, ওই ছেলেগুলোকে ফিরে আসতে বলুন। আপনি যেটা বলবেন আমি সেটাই করব, তবুও আমার মাকে কিছু করবেন না। আমার মা হার্টের রোগী, উনি যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারেন। এসব করবেন না প্লিজ। তাহলে আমি যেটা বলছি সেটা চুপচাপ করো। তোমাকে তো ভালো কিছু বললে তুমি শোনো না, তুমি শুধু আমাকে খারাপ করার দিকে এগিয়ে নিয়ে যাও। আমি জানতাম তুমি রাজি হবে না, তোমাকে বলেছি না আমি যেটা বলছি সেটা মেনে নিতে, তাহলে তুমি কেন এরকম করো? রাজ কিছুই বলতে পারলো না। নিশার কথায় রাজি হয়ে গেল। নিশা আর রাজের বিয়েটা হয়ে গেল। রাজ বারবার শুধু নিশাকে বলছিল বিয়ে করবে না, করবে না, কিন্তু নিশা কোনো কথাই শুনলো না। রাজের বিয়েটা হয়ে গেল। রাতের বেলা বাসর ঘরে বসে আছে নিশা, কিন্তু রাজ এখনো আসছে না। নিশা তখন উঠে গিয়ে রাজকে ছাদ থেকে ধরে নিয়ে আসলো। রাজ রুমে ঢুকে চিৎকার করে বলল, আপনি কেন করলেন এমন? আমার জীবনটা কেন ধ্বংস করে দিলেন? আমি বলেছি না আমি এখন বিয়ে করতে চাই না। আমি সেই জন্য বাড়ি থেকে প্রায় পালিয়ে চলে এসেছিলাম বিয়ে করব না বলে, কিন্তু আপনি আমার কোনো কথা শুনলেন না, আমাকে জোর করে বিয়ে করে নিলেন। এর দ্বারা কি হলো? না আপনি আমার চোখে ভালো থাকলেন, আর না আমি আপনাকে কোনোদিনও ভালোবাসতে পারবো। আমার তোমার ভালোবাসা লাগবে না, তোমাকে সারা জীবন আমি কাছে চাই। তোমাকে আমি যে করেই হোক আমার কাছে রাখতে চাই। আমি জানি তুমি বিয়ে ছাড়া কোনো মেয়ের কাছে কোনোদিনও আসবে না, সেই জন্য আমি তোমাকে বিয়ে করে নিয়েছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? তাও আবার আপনাকে? আপনাকে আমি কোনোদিনও ক্ষমা করব না। আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন, আমি এই সময় বিয়ে করতে চাই নাই, কিন্তু আপনি আমাকে এরকম জোর করে বিয়ে করে ফেলেছেন, আমার মাকে বন্দি করে রেখেছেন। প্লিজ রাজ, এরকম করে কথা বলো না। আমি তোমার আম্মুর কিছুই করতাম না। আমি জানতাম তুমি এরকম ভয় না দেখালে কোনোদিন আমাকে বিয়ে করবে না, সেই জন্য আমি তোমাকে শুধু ভয় দেখানোর জন্য এই কাজ করেছি, এর বাইরে কিছুই না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। রাজ তখন কিছু না বলে রুম থেকে বেরিয়ে আবার চলে আসলো ছাদে। আজকে তার পৃথিবীটা অন্ধকার লাগছে। তখন রাজ মনে মনে বলল, নিশা কেন করলেন আপনি এমন? আমি তো আপনাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেছিলাম,
কিন্তু আপনি এই কাজ করে আবার ঘৃণার পাত্রে পরিণত হলেন। আমি আপনাকে আর কোনোদিনও ভালোবাসতে পারবো না। আপনি কেন এরকম করলেন? আমাকে কেন জোর করে বিয়ে করলেন? এদিকে নিশা নিজের রুমে দাঁড়িয়ে কান্না করছে আর মনে মনে বলছে, ডাক্তার, তুমি আমাকে কোনোদিন মেনে নেবে না সেটা আমি জানি, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। তোমাকে কাছে না পেলে আমি মরে যেতাম, সেই জন্য আমি তোমাকে বিয়ে করেছি। তুমি হয়তো আমাকে কোনোদিন ভালোবাসতে পারবে না, কিন্তু আমি তোমাকে ছেড়ে যেতে দেব না। আমি তোমার সাথে থাকতে চাই চিরদিন। তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না, কোনোদিন না। নিশা তখন আবার রাগী চেহারা নিয়ে রাজকে ডাকতে ছাদে এলো। রাজ এবার কিছুটা ভয় পেয়ে গেল, কারণ নিশা যে কোনো সময় যে কোনো কাজ করে দিতে পারে, এটা সে জানে। রাজ তখন নিশার সাথে নিচে আসলো। আসার পর নিশা বলল, জোর করে হোক আর যে করেই হোক, তোমার সাথে তো আমার বিয়েটা হয়ে গেছে ডক্টর, এখন আমরা বাসর করব, চলো। রাজ তখন কথাটা শুনে হাঁপাতে শুরু করলো। তখন নিশা একটু হেসে বলল, আরে ডক্টর, একটু কথা তোমার হাঁপানি চলে এলো, তাহলে পরবর্তী সময় কি হবে? চলো তাড়াতাড়ি। প্লিজ, আমি এরকম বাসর টাসর কিছুই করতে পারবো না। আপনি আমাকে ছেড়ে দিন, আমি আপনার সাথে থাকতে চাই না। নিশা রাজের কোনো কথা না শুনে টেনে নিয়ে গেল রুমে নিয়ে গিয়ে রাজকে বিছানায় ফেলে দিল। রাজ বারবার নিশাকে সরানোর চেষ্টা করছে, কিন্তু নিশা তবুও রাজের উপর পড়ে গেল। সরুন বলছে আমার উপর থেকে, আমি কিন্তু চিৎকার করব। আজ যত জোরে ইচ্ছা চিৎকার দাও, কোনো বাধা নেই। বলে নিশা রাজের দুই ঠোঁট দখল করে নিল। রাজ অনেক চেষ্টা করলো, কিন্তু নিশার সাথে পারল না। নিশা তার স্ত্রীর অধিকার আদায় করে নিল। এদিকে সাকিব রেগে রকিকে মারছে। রকি তখন চিৎকার করে বলল, বিশ্বাস করুন স্যার, আমরা রাফিকে ধরে ফেলছিলাম, ওকে মারার চেষ্টা করছিলাম, কিন্তু কি করে কি হয়ে গেল, ও একাই সবাইকে মেরে ফেললো। তোদের থেকে ওই রাস্তার কুকুরগুলো অনেক ভালো, ওরাও কোনো মানুষকে ধরলে ছেড়ে দেয় না। কিন্তু তোরা এতজন লোক হয়ে একটা ছেলের কাছে মার খেয়ে আসলি, তোদের লজ্জা করে না? স্যার, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু রাফিকে মারতে পারিনি। রাফি আমাদেরকে মেরে দিয়ে চলে গেছে। আমাকে একটা শেষ সুযোগ দিন। আজকে তোকে লাস্ট একটা সুযোগ দিলাম, আর একবার যদি কোনো দিন আমার কাছে ব্যর্থ হয়ে আসিস তাহলে তোকে খুন করে দেব। এরকম তোর মতো কত কর্মচারী আমার কাছ থেকে চলে গেছে, ওদেরকে মেরে ফেলেছি শুধুমাত্র আমার কাছে ব্যর্থ হয়ে ফিরে আসার জন্য। আমার কাছে ব্যর্থতার কোনো জায়গা নেই, আমি যেখানেই যাই সেখানেই সফল হয়ে আসি। বলি সাকিব রকিকে মেরে সেখান থেকে চলে গেল। রকি সেখানে দাঁড়িয়ে কান্না করতে লাগলো। সাকিব অনেক রেগে গিয়ে রকিকে অনেক মেরেছে। পরদিন সকালে উঠে নিশা রাজের গালে একটা চুমু খেয়ে চলে গেল ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে বাইরে বেরিয়ে আসলো। রাজ এখনো ঘুমাচ্ছে, তাই নিশা বাইরে গেল। রাফি আজ এই বাড়িতেই থেকেছে, সেই জন্য রাফি আসলো। রাফি আসার পর নিশা বলল, রাফি, তোমাকে কাল সাকিবের লোকেরা মেরেছে তাই না? আজ ওই সাকিবের লোকটাকে তোমাকে মেরে ফেলতে হবে। ওই ছেলেটাকে বাঁচিয়ে রাখলে চলবে না। আমার লোকদেরকে মারে এত বড় সাহস এই এলাকার কারণ নেই। আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, ওর এমন অবস্থা করেছি ও 2-3 দিন রুম থেকে উঠতে পারবে না। আর আমি জানি সাকিবের কাছে গেলে উল্টো সে মার খেয়ে ফিরে আসবে। এখন আমাদের একটা সুযোগ নিতে হবে। যদি আমরা রকিকে আমাদের কাছে নিয়ে আসতে পারি তাহলে আমাদের আরো শক্তি বাড়বে। রকিকে আমরা ইনফর্মার হিসেবে ব্যবহার করতে পারি। কথাটা তুমি মন্দ বলনি, কিন্তু ওই ছেলেটা সাকিবের সাথে কাজ করে। আমি জানি সাকিবের সাথে যতটা কাজ করে সবাই এক একটা বাটপার। ওকে এখানে নিয়ে আসবো, এরপর যদি আমাদের সাথে কোনো বেইমানি করে তখন কি হবে? আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, ওকে আমরা একা ছাড়বো না, ওর সাথে লোকজন থাকবে। ওকে এখানে নিয়ে আসার পর সাকিবের সব ইনফরমেশন আমরা এখান থেকেই পেয়ে যাব। আচ্ছা, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। আমি কয়েকদিন একটু এসবের বাইরে থাকতে চাই। তোমরা ওকে ঠিক মতন এখানে নিয়ে আসো, এরপর আমি ওর সাথে কথা বলবো। কয়েকদিন আমি ডাক্তারকে একটু বোঝানোর চেষ্টা করি। কিন্তু ম্যাডাম, আমরা কি কাজটা ঠিক করলাম? স্যার অনেক ভালো মানুষ, তিনি সবসময় ভালোর পথে থাকার চেষ্টা করেন। ওনাকে আমরা এইভাবে জোর করে বিয়ে করতে বাধ্য করলাম। রাফি, তুমি আমার পার্সোনাল বিষয়ে কোনো কথা বলবে না, চলে যাও এখান থেকে। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। নিশা তখন নিজের রুমে গিয়ে হাসতে লাগলো। রাজ চিৎকার করে উঠলো, এই আপনি আমার রুমে এসেছেন কেন? দেখছেন আমি কাপড় চেঞ্জ করছি, তাহলে আপনি না জানিয়ে রুমে এসেছেন কেন? আপনি এইটুকু ম্যানার জানেন না যে কারো রুমে ঢুকতে হলে তার পারমিশন নিতে হয়? এটা তো আমার রুম, আর তুমি তো আমার পিচ্ছের জামাই, তোমার কাছ থেকে আবার পারমিশন নিতে হয় নাকি? আমি তো সবকিছু দেখে ফেলেছি।
রাজ তখন লজ্জায় আবার দৌড়ে ওয়াশরুমে চলে যায়। নিশা হাসতে হাসতে সেখান থেকে চলে আসে। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। রাজ যখন বেরিয়ে রেডি হবে তখন তার মায়ের কল আসলো। হ্যাঁ মা, বলো। বাবা, তুই কোথায়? তুই একবার বাসায় আসবি? আমার শরীরটা তেমন ভালো নেই, তোকে একটা বার দেখতে চাচ্ছি, তুই একটা বার বাসায় আয় বাবা। রাজ নিজের মায়ের এমন কথা শুনে চিৎকার করে কান্না করতে লাগলো আর বলল, মা তোমার কি হয়েছে? আমি আসছি, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি, তুমি কোনো চিন্তা করো না, আমি চলে এসেছি। রাজ তখন দৌড়ে নিচে যাবে, গিয়ে বেরিয়ে আসতে যাবে তখন রাফি তার সামনে আসে। রাফিকে দেখে রাজ চিৎকার করে নিশাকে ডাকতে থাকে। নিশা তখন দৌড়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে ডাক্তার? এভাবে চিৎকার করছো কেন? কি সমস্যা? প্লিজ আমাকে একটাবার যেতে দিন, আমার মা অসুস্থ, আমি আমার মাকে দেখতে চাই, প্লিজ প্লিজ আমাকে যেতে দিন। রাজ তখন কান্না করে কথাগুলো বলছিল। নিশা রাজের কান্না দেখে কিছুটা মায়া হয়। তখন সে বলে, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আপনাকে দেখলে মা আরো অসুস্থ হয়ে যাবে, প্লিজ আমাকে যেতে দিন, আমি একাই চলে যেতে পারবো। না ডক্টর, তোমাকে একা যেতে দেওয়া যাবে না, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, চলো তাড়াতাড়ি। রাজের তখন মাথা ঠিক নেই, তাকে এখন যেতেই হবে, পরে যা হবার হবে দেখা যাবে। সে নিশাকে নিয়ে বেরিয়ে গেল। ওদিকে রাজের মা নিজের অসুস্থতার খবর নিজের বোনকে জানিয়ে দিয়েছে। রাজের খালা তার ছেলে ইমরানকে নিয়ে রাজের বাড়িতে আসতেছে। ওদিকে রাজ আর নিশাও যাচ্ছে। সেখানে রাজ আর নিশা পৌঁছাতেই রাজ দৌড়ে গাড়ি থেকে নেমে তার মায়ের রুমে চলে গেল। তার মাকে এতদিন পর দেখে সে জড়িয়ে ধুলো, ধরেই কান্না করতে লাগলো। তখন তার মা বললেন, হ্যাঁ পাগল ছেলে, এভাবে কান্না করছিস কেন? আমি তো ঠিক আছি, একটু শরীর খারাপ হয়েছিল, তোকে দেখতে খুব মন চাইছিল, সেই জন্য তোকে ফোন করেছি। তুই এভাবে কান্না করছিস কেন? মা, তোমার কিছু হয়ে গেলে আমি কিভাবে বাঁচবো বলো? আমি তোমার অসুস্থতার খবর শুনে আমার মাথা ঠিক ছিল না, তাই চলে এসেছি দৌড়ে। তোর পেছনে এটা কে রাজ? রাজে তখন খেয়াল আসে যে সে নিশাকে নিয়ে চলে এসেছে। রাজ কি বলবে কিছুই বুঝতে পারছে না। রাজের মা রেগে রাজের দিকে তাকিয়ে আছে। নিশা তখন রাজের মায়ের কাছে এসে বলে, আম্মা আপনি প্লিজ চিৎকার করে কথা বলবেন না, আপনি অসুস্থ। রাজ আমাকে বিয়ে করেছে আর আমি রাজকে ভালোবাসি, তাই আমরা দুজন বিয়ে করে নিয়েছি। প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা জানি আমরা ভুল করে ফেলেছি, এরপরেও আমাকে ক্ষমা করে দিন। রাজের মা তখন মাথায় হাত দিয়ে বসে পড়ে আর কান্না করতে থাকে। সে কি বলবে কিছুই বুঝতে পারছে না। তার একমাত্র ছেলে এত বড় একটা খারাপ কাজ করে ফেলবে সে ভাবতেই পারছে না। তখন রাজ তার মাকে শান্ত করার জন্য বলে, প্লিজ আপনি এই রুমের বাইরে চলে যান, আমি আমার মাকে বোঝাতে চাই, আপনি এখান থেকে চলে যান তাড়াতাড়ি। নিশা ভাবে তাদেরকে এখন একটু একা থাকতে দেওয়া দরকার, তাই সে রুমের বাইরে চলে যায় আর সেখানে গিয়ে ড্রয়িং রুমে বসে থাকে রাফিকে সাথে নিয়ে। ওদিকে রাজ তার মাকে সবকিছু বুঝিয়ে বলে। রাজের মা কিছুতেই বুঝতে চাইছিল না। রাজ তখন নিশার সবকিছু ঘটনা খুলে বলে। রাজের মার কিছুটা মায়া হয়, কিন্তু সে অত সহজে মেনে নেবে না। এরই মধ্যেই বাড়িতে প্রবেশ করে ইমরান আর তার মা। নিশা ইমরানকে দেখে রেগে বোম হয়ে যায় এবং দৌড়ে গিয়ে ইমরানের কলার চেপে ধরে চিৎকার করতে থাকে। রাজ আর রাজের মা চিৎকার শুনে দৌড়ে নিচে নামেন। রাজ তখন নিশাকে ধরে বলে, এই আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি ওনাকে এভাবে ধরে রেখেছেন কেন? রাজ, এই লোকটা কে তোমার? বলো, এই ছেলেটা তোমার সম্পর্কে কি হয়? ইনি তো আমার খালাতো ভাই ইমরান। এটা তুমি আমাকে আগে বলনি কেন? রাজ, তুমি কি জানো এই ছেলেটার আড়ালে আরো একটা বড় পরিচয় আছে? আমার বোনকে যে ধর্ষণ করে মেরে ফেলেছিল সে আর কেউ নয়, এই ছেলেটা বাইরে একরকম ছদ্মবেশ ধরে থাকে আর ভিতরে একটা ভয়ঙ্কর পাপী সন্ত্রাসী। নিশা কথা শেষ করতে পারেনি, এর মধ্যেই রাজ নিশার গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। রাজ তখন রেগে চিৎকার করে বলে, আপনার সাহস কি করে হয় ওনাকে নিয়ে এরকম বাজে কথা বলার? আপনি জানেন উনি একজন সমাজসেবক, উনি সমাজের ভালোর জন্য কাজ করেন, কিন্তু আপনি ওনাকে এরকম খারাপ উপাধিতে ডাকছেন, আপনার সাহস কি করে হলো আমার খালাতো ভাইকে নিয়ে এত বড় বাজে কথা বলার? আপনি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যান, কারো সম্পর্কে না জেনে কথা বলতে আসবেন না। আর আপনার কি প্রমাণ আছে যে তিনি আপনার বোনকে মেরে ফেলেছেন? নিশা তখন রাজকে কিছুটা ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে। রাজ কিছুটা ছিটকে গিয়ে পড়ে। নিশা তখন রাফিকে ইশারা করে রাফি তার 2-3 জন লোককে গাড়ি থেকে ডেকে নিয়ে আসে এবং ইমরানকে তাড়াতাড়ি তারা হাটকে রাখে। রাজ, তুমি প্রমাণ চাইছিলে না যে এই লোকটা কি সেই লোক নাকি? তাহলে তোমাকে প্রমাণ দিচ্ছি। এই ছেলে, এদিকে আসো। বলি নিশা
তার একটা লোককে ডাকে। সেই লোকটা তার সামনে আসার পর নিশা তার দিকে তাকিয়ে বলে, তাড়াতাড়ি যাও তুমি, থানায় গিয়ে সেখানে দেখতে পাবে আমি এই ছেলেটার নামে জিডি করেছিলাম, তার ফটো সহ সেই কেসের ফাইলটাতে আছে। তুমি ওই ফাইলটা অফিসারের কাছ থেকে নিয়ে আসবে। যদি জিজ্ঞেস করে কে পাঠিয়েছে আমার নাম বলবে, তখন দিয়ে দেবে। যাও। ছেলে তাড়াতাড়ি করে চলে যায়। ইমরান তাকিয়ে আছে। সে মনে মনে ভাবতেছে, এখন আমি কি করব? নিশার কাছে তো ধরা পড়ে গেলাম। আমি এখন কিভাবে এই জায়গা থেকে পালাবো? আমাকে যে করেই হোক এখান থেকে পালাতে হবে, না হলে এই মেয়েটা আমাকে মেরে ফেলবে। রাজ, তুমি দেখতে পাচ্ছ এই মেয়েটা আমাকে বেঁধে রেখেছে। তুমি ওকে বলো আমাকে ছেড়ে দিতে। আর এই মেয়েটার সাথে তোমার কি সম্পর্ক? এরকম বাজে মেয়ের সাথে তোমার সম্পর্ক কি করে হয়? নিশা তখন হাতে থাকা একটা লোহার চেইনের মতো জিনিস দিয়ে হিমানের মুখে আঘাত করে। হিমানের মুখ থেকে রক্ত পড়তে শুরু করে। রাজ তখন নিশাকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু নিশা রাজকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর ইমরানকে মারতে শুরু করে। ইমরান তখন হঠাৎ করে তার পকেট থেকে একটা বন্দুক বের করে নিশার দিকে তাক করে বলে, কি পেয়েছিস? তোর বোনকে শেষ করে ফেলেছি বলে তোকে শেষ করতে পারবো না? তুই কি ভেবেছিস তোর এই লোক দিয়ে আমাকে আটকে রাখবি? এখনই তোকে গুলি করে মেরে ফেলবো এখানে। রাজ আর তার মা এবং ইমরানের মা সবাই অবাক হয়ে তাকিয়ে আছে ইমরানের দিকে। এই কি সেই ইমরান যে সব সময় শান্তশিষ্ট থাকে? তার হাতে বন্দুক কোথা থেকে আসলো? রাজ তখন ইমরানের দিকে এগিয়ে গিয়ে বলে, ইমরান ভাই, তুমি বন্দুক কোথা থেকে পেলে? আর তুমি এসব কি বলছো? তাহলে কি নিশা যা বলছে সবকিছু সত্যি? বলতে না বলতে ইমরান রাজকে টান দিয়ে রাজের মাথায় বন্দুক তাক করে ধরে রাখে। নিশা তখন ভয় পেয়ে যায়, এই লোকটা রাজকে কি করে ফেলবে। তখন নিশা ইমরানকে বলে, এই, তুই এটা কি করলি? তুই রাজকে ছেড়ে দে বলছি, না হলে কিন্তু তোকে আমি সারা জীবনের মতো উপরে পাঠিয়ে দেবো। আমার স্বামীকে তুই ছেড়ে দে, না হলে কিন্তু তোর অবস্থা একদম খারাপ হয়ে যাবে। ইমরান ভাই, তুমি এটা কি করলে? তুমি তুমি আমার মাথায় বন্দুক তাক করলে? আমি তোমার খালাতো ভাই, আর তুমি আমার সাথে ছোটবেলা থেকে আছো। তুমি আমাকে এরকম করতে পারো না। আমি সব করতে পারি রাজ, তুমি আমাকে শুধু ছদ্মবেশে দেখেছো। আমি ইমরান নই, আমি হচ্ছি সাকিব। আমি হচ্ছি ভয়ঙ্কর সাকিব। আমি যে কোনো সময় যে কোনো কাজ করে ফেলতে পারি। তাই চুপচাপ যেভাবে আসো সেভাবেই দাঁড়িয়ে থাকো, না হলে কিন্তু তোমাকে গুলি করে মেরে ফেলবো। রাজের মা ইমরানের সামনে এসে তার সামনে হাত জোর করে বলে, ইমরান বাবা, প্লিজ ছেড়ে দাও আমার ছেলেটাকে। আমার ছেলেটা এসব সহ্য করতে পারবে না। আমার একটা মাত্র ছেলে, তুমি ওকে এভাবে বেঁধে রাখতে পারো না। ও তো তোমার একমাত্র খালাতো ভাই, তুমি ওকে কিভাবে মারবে বলো? খালামণি, তুমি কি বলছো? আমি তোমার ছেলেকে ছেড়ে দিব? এই ইমরান যে কোনো কাজ করতে পারে নিজের জীবনকে বাঁচানোর জন্য। সেখানে তো রাজ সমস্যা একটা পুতুল মাত্র। ওকে যে কোন সময় আমি শেষ করে দিতে পারি তা তোমার আমার সামনে থেকে সরে যাও। না বাবা, তুমি আমাকে মেরে ফেলো, তবুও আমার ছেলেটাকে মেরো না। আমার ছেলেটাকে ছেড়ে দাও। কি হলো বোন, তুই কিছু বলছিস না কেন তোর ছেলেকে? ইমরানের মা তো প্রায় বেহুশ হয়ে যাচ্ছে নিজের ছেলেরে এমন অবস্থায় দেখে। নিশা তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। রাফিকে ইশারা করে হঠাৎ করে রাফি তার পাশে থাকা একটা গ্লাস দিয়ে ইমরানের হাতকে ইশারা করে মারে। ইমরানের হাত থেকে বন্দুকটা পড়ে যায়। রাজ তখন ধাক্কা দিয়ে ইমরানকে সরিয়ে ফেলে। নিশা তখন ইমরানের সামনে গিয়ে তার বন্দুকটা বের করে ইমরানের মাথায় ধরে বলে, আমার হাত থেকে অনেক পালিয়ে বেরিয়েছিস সাকিব, কিন্তু আজ তুই আমার হাত থেকে আর বাঁচতে পারবি না। আমার নিষ্পাপ বোনটাকে তুই মেরে ফেলেছিস। আমার বোন কি ক্ষতি করেছিল তোর যে তুই আমার বোনটাকে মেরে ফেললি? তুই আর কি করতে চাস সমাজের? একটা মেয়েকেও তুই শান্তিতে থাকতে দিবি না বল? সাকিব তখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। সে একদম অসহায় হয়ে পড়েছিল নিশার কাছে। নিশা এতটা রেগে কথাগুলো বলছিল যে ওখানে ইমরানকে একদম শেষ করে ফেলবে। রাজ তখন নিশাকে ধরে থামিয়ে বলে, কি করছেন আপনি? ওনাকে শাস্তি দেওয়ার দরকার আছে, কিন্তু আপনি কেন মেনে ফেলবেন ওনাকে? আমরা পুলিশে দেবো, ওনাকে ফাঁসি হবে। তবু আপনি প্লিজ এরকম করবেন না। এরকম করলে কিন্তু আপনাকে পুলিশে ধরে নিয়ে যাবে। রাজ, তুমি এসবের মধ্যে এসো না। তুমি এখান থেকে চলে যাও। তোমাকে আমি শেষবারের মতো বলছি, তুমি এখান থেকে চলে যাও। ইমরানের মা তখন ইমরানের সামনে এসে তার মুখে থুতু দিয়ে বলে, তোকে আমার ছেলে বলতে আজ আমার লজ্জা লাগছে। আমি মানুষের কাছে গর্ব করে বলতাম আমার ছেলে সে একজন সমাজসেবক, সমাজের ভালো কাজ করে বেড়ায়।
মানুষের সাহায্য করে, কিন্তু তুই যে এত বড় একটা পাপী, এত বড় একটা অপরাধী, সেটা আমি জানলে কখনোই তোকে আমি নিজের ছেলে বলে স্বীকৃতি দিতাম না। তুমি ওকে মেরে ফেলো মা, তুমি ওকে মেরে ফেলো। হিমরান তখন তার মায়ের কথা শুনে অসহায়ভাবে তার মায়ের দিকে তাকিয়ে থাকে। হিমরানের মা সেখান থেকে চলে আসে। রাজ তখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। পেছন থেকে নিশাকে সরিয়ে নিয়ে আসতে চাইছে। নিশা রাজকে ধাক্কা দিয়ে সরিয়ে চিৎকার করে বলে, ডাক্তার তোমাকে কতবার বলেছি তুমি এখান থেকে চলে যাও, তাহলে তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি তোমার রুমে যাও, আমি এর একটা ব্যবস্থা করে আসছি। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি ভুল করেছি, আমি জানি আমি অন্যায় করেছি, আমি এসবের প্রায়শ্চিত্ত করতে চাই, আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। তোকে করব ক্ষমা? তুই কত মেয়েকে এভাবে ধ্বংস করে দিয়েছিস। আমার নিষ্পাপ বোনটাকে মেরে ফেললি, তুই আমাকে মেরে ফেলতি, কিন্তু আমার বোনকে কেন মেরে ফেললি তুই? আমার ভিতরে এখন আগুন জ্বলছে। আমার বোনকে আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই। আমি তোকে ছেড়ে দেবো ভাবছিস? তখনই সেই ছেলেটা রুমের মধ্যেই প্রবেশ করে। কেসের ফাইলটা এগিয়ে দিতে যাবে, তখন নিশা বলে, এই ফাইলটার এখন আর কোনো দরকার নেই। বেঈমান সবকিছু স্বীকার করে ফেলেছে। তোমরা ব্যবস্থা করো, এই ছেলেটাকে বস্তার মধ্যে ভরে তোমরা নদীতে ফেলে আসবে। আমাকে মেরো না, আমি তোমার পায়ে ধরছি মা, তুমি কিছু একটা বলো রাজ ভাই, আমার তুই কিছু একটা বল। তোর বউকে খালামণি, তুমি তোমার বউকে কিছু একটা বলো। রাজের মা তখন এগিয়ে আসে, হিমরানের গালে থাপ্পড় দিয়ে বলে, তুই আমার ছেলেকে একটু আগে মেরে ফেলতে চেয়েছিলি, এখন তোকে আমি বাঁচাবো? নিশা, তুমি এই ছেলেটাকে মেরে ফেলো, একে আমি আমার চোখের সামনে আর দেখতে চাই না, ওকে তুমি মেরে ফেলো মা। বলতে দেরি হিমরানের মাথায় গুলি করতে দেরি করে না নিশা। রাজ সেখানে দাঁড়িয়েছিল, সে কোনো কথাই বলতে পারছে না, যেন পাথর হয়ে গেছে। হিমরানের লাশটা বস্তায় বন্দি করে রাফি আর তার সাথীরা নিয়ে চলে যায়। নিশা তখন রাজের কাছে এসে জড়িয়ে ধরে। রাজ কিছুটা সরে যেতে নিলে নিশা জাপটে জড়িয়ে ধরে। রাজ তখন নিশার দিকে তাকে অসহায় কণ্ঠে বলে, আপনার প্রতিশোধ নেওয়া পূর্ণ হয়ে গেছে তো? এখন যদি আপনি আমার বউ হিসাবে আমার কাছে থাকতে চান, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। আপনি আর কোনোদিনও এসব কাজে জড়াতে পারবেন না। আমি যেন না দেখি, আর এই বন্দুকটা চিরদিনের জন্য ফেলে দিতে হবে। এটা আর কোনোদিনও যেন হাতে না দেখি। পারবেন সেটা করতে? যদি করতে পারেন তাহলে আমার সাথে থাকতে পারেন, কিন্তু যদি করতে না পারেন তাহলে এখান থেকে চলে যান। আমি আপনাকে নিজের বউ বলে কোনোদিনও স্বীকৃতি দিতে পারবো না। নিশা তখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। রাজের দিকে তাকিয়েছিল, রাজ নিচের দিকে তাকিয়েছিল। রাজের মা তখন রাজের কাছে এসে নিশা তখন তার বন্দুকটা ছুঁড়ে ফেলে দিয়ে রাজের মায়ের পায়ে ধরে বলে, আম্মু আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার সাথে অনেক বেয়াদবি করেছি, আপনাকে অনেক কষ্ট দিয়েছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি কথা দিচ্ছি আর কোনো দিন এরকম কাজ করব না, কোনো দিন আপনাদেরকে কষ্ট দেব না, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। রাজের মা তখন নিশাকে উঠিয়ে নিশাকে বুকে জড়িয়ে ধরে বলে, ক্ষমা চাইতে হবে না মা, তুমি কোনো অন্যায় করনি, তুমি যা করেছো সঠিক কাজ করেছো। তোমার জায়গায় অন্য কেউ হলে হয়তো আরো ভয়ঙ্কর কোনো কাজ করে ফেলতো, কিন্তু তুমি শান্তিমতো বুদ্ধি কাটিয়ে এরকম একটা কাজ করতে পেরেছো, এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের পাশে থাকা শত্রুটাকে চিনিয়ে দেওয়ার জন্য। নিশা তখন রাজকে জড়িয়ে ধরে, রাজ তখন নিশাকে জড়িয়ে ধরে। রাতের বেলা রাজ নিজের রুমে শুয়ে আছে। নিশা তখন রাজের কাছে গিয়ে জড়িয়ে ধরে বলে, বিশ্বাস করো রাজ, আমি কোনোদিন চিন্তা করিনি তোমাকে আমি এত সহজে পেয়ে যাব। আমাকে ক্ষমা করে দাও, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তোমার পরিবার থেকে দূরে করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কথা দিচ্ছি আর কোনো দিন এরকম কোনো কাজ করব না, এখন থেকে তোমার লক্ষ্মী বউ হওয়ার চেষ্টা করব, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর এরকম করব না তো, বললাম তো। তবুও তুমি প্লিজ আমার সাথে কথা বলো, ঠিক করে কথা বলো। রাজ তখন নিশাকে শক্ত করে জড়িয়ে ধরে। নিশা রাজের বুকে মুখ লাগায়। এভাবেই জড়িয়ে থাকুক সবগুলো ভালোবাসা। আমরা আমাদের চারপাশের শত্রুদেরকে চিনতে পারি না। আমাদের উচিত সঠিকভাবে চলাফেরা করা এবং আমাদের সমাজকে সঠিকভাবে গড়ে তোলা। এতে দেশ ও জাতির উন্নতি হবে এবং একটি নারী নিরাপদভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে।